আসসালামু আলাইকুম। আজকে লেকচার 4। তো গত লেকচারে আমরা এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন এগুলা সিনথেসিস দেখছিলাম। দেন ওই পাথওয়েতে কিছু ড্রাগের ইউজ দেখছি, ঠিক আছে। তো আজকে আমরা শুরু করবো হলো তোমার অ্যাড্রেনার্জিক ড্রাগ, ঠিক আছে। তো অ্যাড্রেনার্জিক ড্রাগে বলতে তোমার কি কি আছে? এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন এবং কিছু সিনথেটিক ক্যাটেকোলামাইন ড্রাগ আছে। এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো দেখো, তো অ্যাড্রেনার্জিক ড্রাগের ক্লাসিফিকেশন। হ্যাঁ, অ্যাড্রেনার্জিক ড্রাগ মূলত তোমার তিন ভাবে তোমার ক্লাসিফাই করা যাইতেছে। একটা হলো তোমার ডাইরেক্ট অ্যাক্টিং, ইনডাইরেক্ট অ্যাক্টিং, আর হলো তোমার মিক্সড অ্যাক্টিং, ঠিক আছে। ডাইরেক্ট অ্যাক্টিং কি? ডাইরেক্ট অ্যাক্টিং হলো ডাইরেক্ট অ্যাক্টিং কি? ডাইরেক্ট অ্যাক্টিং হলো তোমার ডাইরেক্টলি তোমার আলফা আর হলো তোমার যে বিটা রিসেপ্টর আছে, এই আলফা এবং বিটা রিসেপ্টরকে ডাইরেক্টলি স্টিমুলেট করতেছে, ডাইরেক্ট অ্যাকশন প্রডিউস করতেছে। এটা হলো তোমার ডাইরেক্ট অ্যাক্টিং। আর আছে হলো তোমার ইনডাইরেক্ট আর হলো তোমার মিক্স অ্যাক্টিং। ইনডাইরেক্ট মানে তোমার আলফা বিটা রিসেপ্টরকে ডাইরেক্টলি স্টিমুলেট করতেছে না, অর্থাৎ ইনডাইরেক্টলি। এবং মিক্স অ্যাক্টিং হলো বোথ করতেছে, অর্থাৎ ডাইরেক্টলিও করতেছে আবার ইনডাইরেক্টলিও করতেছে। এটা কি বলতেছে হলো তোমার মিক্স। আজকের আলোচনার বিষয় হলো জাস্ট মানে ডাইরেক্ট অ্যাক্টিং। আর ইনডাইরেক্ট অ্যাক্টিং এবং মিক্সড অ্যাক্টিংটা আমি ডিটেলসে দেখবো, এগুলো পরের সেশনে দেখবো, ঠিক আছে। তো দেখো ডাইরেক্ট অ্যাক্টিং। তো ডাইরেক্ট অ্যাক্টিং বলতে কি, তোমার এই আলফা আর হলো তোমার বিটাকে ডাইরেক্ট তোমার অ্যাক্টিভেটেড করতেছে। তো ডাইরেক্ট অ্যাক্টিং এর মধ্যে মানে ক্লাসিফাই করলে ডাইরেক্ট অ্যাক্টিং থেকে দেখো তোমার ক্যাটেকোলামিন এবং নন ক্যাটেকোলামিন আছে, ঠিক আছে। তো ক্যাটেকোলামিনের মধ্যে কি কি আছে? আমরা জানি যে ক্যাটেকোলামিন মধ্যে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন আর ডোপামিন এগুলো আছে। আর নন ক্যাটেকোলামিন মধ্যে কি কি আছে? ওই যে তোমার আইসোপ্রেনিল, ফেনল, ডোপাম এগুলো আছে, ঠিক আছে। তো ক্যাটেকোলামিন জিনিসটা কি, মানে ওই যে আমরা যে ক্যাটেকোল পড়ছি গত লেকচারে, এই ক্যাটেকোল স্ট্রাকচারটা আছে। নন ক্যাটেকোলামিন এর মধ্যে এই ক্যাটেকোল স্ট্রাকচারটা নেই, ঠিক আছে। এটাকে আরেক ভাবে ক্লাসিফাই করা যায়। অর্থাৎ তোমার ডাইরেক্ট অ্যাক্টিং যে ড্রাগটা আছে না, এটাকে আমরা সিলেক্টিভ এবং নন সিলেক্টিভ এইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি, ঠিক আছে। তো সিলেক্টিভ কি? সিলেক্টিভ হলো তোমার একটা স্পেসিফিক রিসেপ্টর উপরে কাজ করবে। যেমন ধরো এটা আলফা 1 এর, জাস্ট এই ড্রাগ গুলা তোমার আলফা 1 এর উপরেই কাজ করবে, এটাকে বলতেছে আলফা 1 সিলেক্টিভ। দেন এটাকে বলতেছে আলফা 2, অর্থাৎ আলফা 2 রিসেপ্টর উপরে কাজ করতেছে, এটাকে বলতেছে হলো তোমার সিলেক্টিভ অ্যাক্টিভ বা সিলেক্টিভ রিসেপ্টর। সিলেক্টিভ ভাবে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারতেছি। আরেকটা হলো তোমার নন সিলেক্টিভ, অর্থাৎ যেগুলা সিলেক্টিভ না, আলফা 1 কে অ্যাক্টিভেটেড করতে পারে, বিটা 1, বিটা 2 এগুলোকে অ্যাক্টিভেটেড করতে পারে, এগুলোকে বলতেছে হলো তোমার নন সিলেক্টিভ। যেমন তোমার অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2 সবগুলা উপরে কাজ করতে পারে, অ্যাক্ট করতে পারে, এই জন্য এটাকে বলতেছে নন সিলেক্টিভ, ঠিক আছে। তো আমরা ডাইরেক্ট তোমার এই সিলেক্টিভ নন সিলেক্টিভ হিসেবেও তোমার আমরা ক্লাসিফাই করতে পারি, ঠিক আছে। দেন কিছু ইনফরমেশন দেখো, ক্যাটেকোলামিন এবং নন ক্যাটেকোলামিন একটা ইনফরমেশন দিয়ে রাখি। মানে এই যে ক্যাটেকোলামিন ড্রাগ গুলো, অর্থাৎ এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন বা ডোপামিন যাই বলো না, এগুলো কিন্তু আমরা ইমার্জেন্সি সিচুয়েশন ইউজ করি। কি? ইমার্জেন্সি, এগুলোকে বলা হয় ইমার্জেন্সি ড্রাগ। ইমার্জেন্সি ড্রাগ বলতে কি মানে, ইমার্জেন্সি কখন হয়? ধরো তোমার কারো শক আছে বা কারো কার্ডিয়াক অ্যারেস্ট হইতেছে, এগুলো হলো তোমার ইমার্জেন্সি সিচুয়েশন। এবং এই ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা এই ড্রাগ গুলো ইউজ করি, ঠিক আছে। তো ক্যাটাকোলামিন আমরা পড়ছি, মানে গত লেকচারে আমরা দেখছি যে ক্যাটাকোলামিন যে আমাদের বডিতে, অর্থাৎ তোমার জিআইটি তেও আছে, লিভারেও আছে, কিডনিতেও আছে, কি আছে? তোমার ম্যাও এবং সিওএমটি এগুলা এনজাইম আছে। তো এগুলা এনজাইম কি? এগুলা এনজাইম তোমার এই ক্যাটাকোলামিনকে ডিগ্রেড করে দিতে পারে, ঠিক আছে। তো আমরা কখনোই ক্যাটাকোলামিন ওরালি ওরালি কখনোই নিতে পারবো না। নিলে তোমার এটা কোনো অ্যাকশনই প্রডিউস হবে না। কারণ কারণ কি? এই যে তোমার জিআইটি যে ম্যাও এনজাইম এগুলো আর কি ডিগ্রেড করে দিবে, ঠিক আছে। নন ক্যাটাকোলামিন, হ্যাঁ, নন ক্যাটাকোলামিন যেহেতু ক্যাটাকোল নিউক্লিয়াসটা নেই বা ওটা স্ট্রাকচারটা নেই, এটা আমরা ওরালি দিতে পারি এবং এটা ওরালি ডিগ্রেডেড হবে না। যেহেতু এই স্ট্রাকচারটা নেই, স্বাভাবিকভাবে ডিগ্রেড হবে না, ঠিক আছে। আর আরেকবার বলতেছি, এটা এগুলো সবসময় আমরা ইমার্জেন্সি হিসেবে ইউজ করি, ইমার্জেন্সি ড্রাগ হিসেবে ইউজ করি, ঠিক আছে। আর হ্যাঁ, ক্যাটাকোলামিন যেটা বললাম, আমরা ক্যাটেকোলামিন ডাইরেক্টলি অ্যাক্টিং করতেছে আলফা এবং বিটা রিসেপ্টরকে অ্যাক্টিভেটেড করতেছে, ঠিক আছে। এটা কি হিসেবে আমরা বলছি, আমরা কখনো ওরালি এটা দিতে পারবো না, এটাকে আমরা দেবো হলো তোমার ইনজেকশন, আইভি রুটে বা তোমার আইএম রুটে, যাই রুটে, আইএম রুট, আইভি রুট, সাবকিউটাস যে রুটে হোক আমরা এটা দিব, ঠিক আছে। শক ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা মনে করো যে দরকার হয়। এখন ক্যাটেকোলামিনকে আমরা তোমার দুই ভাগে ভাগ করতে পারতেছি, ঠিক আছে। একটা হলো তোমার ন্যাচারাল ক্যাটেকোলামিন আর একটা হলো তোমার সিনথেটিক ক্যাটেকোলামিন, ঠিক আছে। তোমার ন্যাচারাল ক্যাটেকোলামিনের মধ্যে কি কি আছে? তোমার
নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন বা ডোপামিন। এবং সিনথেটিক ক্যাটেকোলামাইনের মতো তোমার কি কি আছে, ডোবিটামিন, আইসোপ্রিনালিন, ডোপেক্সামিন, ইবোপেমিন, মানে ফেনলটোপাম। এগুলো হলো তোমার সিনথেটিক ক্যাটেকোলামাইন, অর্থাৎ এগুলা মানে আর কি বলতে গেলে বানানো হয়েছে এরকম, এই জন্য এটাকে বলতেছে সিনথেটিক ক্যাটেকোলামাইন। ঠিক আছে, এগুলো বলতেছে সিনথেটিক। তো মানে আহ এরপরে যে লেকচারটা আসবে, অর্থাৎ মানে এরপরে আমরা পড়বো হলো তোমার মানে এই এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এবং এই আইসোপ্রিনাল, অর্থাৎ এটার মানে তোমার ব্লাড প্রেশার দেন হার্ট রেটের উপর আমরা এফেক্ট দেখবো। ঠিক আছে, তো এটার এফেক্টটা আর কি ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে মূলত এই সিস্টল এবং যে ডায়াস্টল যে আছে না, এই সিস্টল এবং ডায়াস্টল প্রেশারটা একটু ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, ঠিক আছে। তো আমাদেরকে সিস্টল এবং ডায়াস্টল মানে এটাকে একটু মানে সিস্টল এবং ডায়াস্টল ব্লাড প্রেশার এবং এরা কিসের উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ স্টক ভলিউমের উপর না টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপর, এই জিনিসটা একটু জানতে হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু জানতে হবে। তো দেখো এটা তোমার এই যে হার্ট, মানে হার্টের একটা পার্ট বলতে গেলে, তো এটা হলো তোমার লেফট ভেন্ট্রিকল, এটা হলো তোমার লেফট ট্রিয়াম, দেন আর এই জায়গায় হলো তোমার মানে বাল্ব বুঝাইতেছে, অর্থাৎ মাইট্রাল ভালভ আর হলো অ্যাortic ভালভ। তো এই জায়গায় মনে হয় বুঝাইতেছে এটা তোমার হলো মানে সিস্টল হইতেছে, হার্টের কি হচ্ছে, সিস্টল হইতেছে। মানে এটাতে বুঝাইতেছে হার্টের সিস্টল হচ্ছে। ঠিক আছে, এটা হলো হার্টের সিস্টল। ঠিক আছে, হার্টের সিস্টল। তো যখন হার্ট আর কি মানে সিস্টল অবশ্যই হার্ট কন্ট্রাক্ট করতেছে, হার্ট কন্ট্রাক্টের সময় তো এগুলা বাল্ব অবশ্যই ক্লোজ থাকবে, মানে সিস্টলের সময় তো অবশ্যই মাইট্রাল ভালভ ক্লোজ থাকে এবং অ্যাortic ভালভটা ওপেন হইতেছে। ঠিক আছে, আর এই জায়গায় যে তোমার এটা আমি আর কি বলতে গেলে ব্লাড ভেসেল বুঝাইতেছি, এটাকে আমি মনে করি যে মানে মেজর মেজর আর্টারি বলে মনে করো যে এটাকে ইন্ডিকেট করবো। ঠিক আছে, মেজর আর্টারি বলবো মানে বুঝার সুবিধার্থে, জিনিসটা বুঝতে ইজি হবে। ঠিক আছে, তো দেখো মানে যখন হার্টটা কন্ট্রাক্ট করতে আসলে ডিউরিং সিস্টল, সিস্টল অবস্থায় তো হার্ট কন্ট্রাক্ট করতেছে, তো হার্ট কন্ট্রাক্ট করলে পরে তোমার অ্যাortic ভালভ ওপেন হইতেছে। অ্যাortic ভালভ ওপেন হওয়ার সাথে সাথে তো এই জায়গায় তো তোমার যে ভলিউমটা আছে, হ্যাঁ এই যে ভলিউমটা আছে, এই ভলিউমটা তো মানে ইজেক্ট হইতেছে না এই ভালভ মানে এই ওপেনিং দ্বারা, তো ইজেক্ট হইতেছে। ঠিক আছে, এই যে ইজেকশন অর্থাৎ পার বিটে যে ইজেক্ট হইতেছে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি স্ট্রোক ভলিউম। এটাকে কি বলি আমরা, স্ট্রোক ভলিউম। ঠিক আছে, তো এই স্ট্রোক ভলিউম এই সিস্টলের সময় ইজেক্ট হইতেছে। ঠিক আছে, ইজেক্ট হলে পরে ধরো এই মেজর আর্টারিতে দেন আসতেছে। ঠিক আছে, এই মেজর আর্টারিতে আসলে পরে কি হইতেছে, যখন এই ব্লাড ফ্লো গুলো মেজর আর্টারিতে আসছে, তো ধরো তোমার এই এটা তোমার আর্টারি এরকম ছিল এবং এটা কিছুটা মনে করো যে মানে ব্লাড ভলিউম আসার কারণে কিছুটা এরকম ছিল, কিছুটা স্ট্রেস হয়েছে, মানে হালকা স্ট্রেস হয়েছে। ঠিক আছে, তো ওই সময় মনে করো যে একটা প্রেসার ওয়েভ ক্রিয়েট হইতেছে, হাই প্রেসার একটা প্রেসার ওয়েভ ক্রিয়েট হইতেছে। ঠিক আছে, অর্থাৎ এই ভলিউমটা আসার কারণে তোমার এই মেজর আর্টারিতে একটা প্রেসার ক্রিয়েট হইতেছে, একটা প্রেসার ক্রিয়েট হইতেছে। তো এই প্রেসার ওয়েভটা দেন এই প্রেসার ওয়েভটাই দেন মনে করো যে ছড়ায় যায় পুরো বডি আর্টারিয়াল সিস্টেমে এই প্রেসার ওয়েভটা ছড়ায় যায়। তখনই এটা এটা মূলত তখনই মনে করো যে এটাকে বলা হইতেছে তোমার সিস্টোলিক প্রেসার। কি বলতেছে, এটাকে বলতেছে হলো তোমার সিস্টোলিক প্রেসার। অর্থাৎ সিস্টোলিক প্রেসার আমাদের বডিতে কত, অর্থাৎ 120 mmHg। ঠিক আছে, এটা হলো আমাদের বডিতে সিস্টোলিক প্রেসার। তো মানে আমরা মূলত মানে যেটা বুঝাইতেছি সেটা হলো তোমার এখানে যে সিস্টোলিক প্রেসারটা আছে, সিস্টোলিক প্রেসারটা মূলত কিসের উপর ডিপেন্ড করতেছে, এটা ডিপেন্ড করতেছে হলো স্ট্রোক ভলিউমের উপর। অর্থাৎ হার্টের যে ভেন্ট্রিকলে যে ভলিউমটা, লেফট ভেন্ট্রিকলে যে ভলিউমটা আসছিল সেটা যে ইজেক্ট হইতেছে, তাই না? তো ইজেক্ট হওয়ার পরেই তো প্রেসারটা ক্রিয়েট হইতেছে, অর্থাৎ আর্টারি স্ট্রেস করতেছে, দেখুন ওই প্রেসারটাই যে ক্রিয়েট হইতেছে ওটা ওয়েভের মাধ্যমে পুরো আর্টারিয়াল সিস্টেমে ছড়াইতেছে। তো এটাকে বলতেছিল তোমার সিস্টোলিক প্রেসার। এটা কি বলতেছে, এটাকে বলতেছে হলো তোমার সিস্টোলিক প্রেসার। ঠিক আছে, আমাকে লেফট ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্টেড হইতেছে তো ব্লাড ইজেক্টেড হইতেছে। ঠিক আছে, ইজেক্টেড হইলে পরে তোমার ভলিউম এন্ড প্রেসার ইনক্রিজ হইতেছে। মানে কি, মানে যখনই সাথে সাথে ইজেক্ট হইলো তখন ভলিউম গুলো এই জায়গায় তো এই জায়গায় আসতেছে না, এই জায়গায় আসে কি হইতে একবার হইতেছে, যার কারণে এই জায়গায় প্রেসারটা বেড়ে গেছে। ঠিক আছে, এখানে প্রেসারটা বেড়ে গেছে, তো এটাই বলতেছে ইনক্রিজ হইতেছে। ঠিক আছে, দেন মানে অ্যাওটা বা তুমি মেজর আর্টারি অ্যাওটাটা মানে তখন হলো তোমার একটু স্ট্রেস হইতেছে, স্ট্রেস হইলে পরে তোমার যে প্রেসারটা আছে এটা তোমার ট্রান্সমিটার হইতেছে মানে মেজর আর্টারিয়াল সিস্টেমে। ঠিক আছে, তো মনে করো যে এই যে ম্যাক্সিমাম যে প্রেসারটা ক্রিয়েট হইতেছে এটাকে বলতেছে হলো তোমার সিস্টোলিক প্রেসার। এটাকে কে বলতেছে, সিস্টোলিক প্রেসার। তো সিস্টোলিক প্রেসারের ডিপেন্ডেন্টটা কি, মানে যেটা বললাম এটা ডিপেন্ড করতেছে কি এর উপরে, স্ট্রোক ভলিউম রূপে। অর্থাৎ পার বিটে যে তোমার ভেন্ট্রিকল থেকে তোমার যে ব্লাড ইজেক্ট হইতেছে এটা কিন্তু তোমার স্ট্রোক ভলিউম না, তো এটা ডিপেন্ড করতেছে হলো তোমার
স্টক ভলিউমের উপরে, ঠিক আছে। এক কথায় বলতে গেলে তোমার ইজেক্টেড মানে যখন স্টক ভলিউমটা বাড়তেছে তখন সিস্টোলিক ব্লাড প্রেশারটাও বাড়তেছে, ঠিক আছে। আর আমরা কি জানি, অর্থাৎ তোমার স্ট্রোক ভলিউম তোমার এটা কি মানে তোমার কার্ডিয়াক আউটপুটে, অর্থাৎ কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল কি তোমার হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম, অর্থাৎ বলতে গেলে তোমার মানে কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, ঠিক আছে। স্ট্রোক ভলিউম বাড়া মানে তোমার কার্ডিয়াক আউটটা আলটিমেটলি বাড়া, ঠিক আছে। তো তোমরা স্ট্রোক ভলিউমটা মনে রাখো, মানে স্ট্রোক ভলিউম বাড়া মানে হলো এক কথায় সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়তেছে। আর হলো আরেকটা মানে আরেকটার উপর ডিপেন্ড করতেছে হলো তোমার মানে কমপ্লেন্স, অর্থাৎ কমপ্লেন্স অফ আর্টারিয়ালটি, মানে যেটা বুঝাইতেছে অর্থাৎ তোমার এই যে আর্টারিটা তোমার একটু স্ট্রেস হইতেছে, কমপ্লেন্স বলতে আর্টারির এই স্ট্রেস স্ট্রেস যে হইতেছে বা ডিস্টেন্সিবিলিটি হইতেছে এটা বুঝাইতেছে, ঠিক আছে। অর্থাৎ স্ট্রেস হওয়ার কারণে স্ট্রেস মানে যত বেশি মনে করো যে মানে এটা ডিপেন্ড করতেছে স্ট্রেসের উপর। এখন স্ট্রেস যদি মনে করো যে কমপ্লেন্স যদি কম হয়, কমপ্লেন্স কম হলে তোমার করে যে সিস্টোলিক প্রেশারটা অনেক বেশি হাই হয়ে যায়। এখন এখন বুঝাইতেছে কি, এখন এখানে তো নর্মালি ঘটতেছে, অর্থাৎ নর্মালি সিস্টোলিক প্রেশার ঘটেছে এবং নর্মালি এটা তোমার কমপ্লেক্স মানে যতটুকু আর কি এটার কমপ্লেক্স অর্থাৎ ডিস্টেন্স হওয়া দরকার ততটুকু হইতেছে, ঠিক আছে। কোনো কারণে যদি এটা মনে করো যে কমপ্লেক্স অর্থাৎ এটা ডিস্টেন্স না হয়, অর্থাৎ অর্থাৎ হার্ডেন অবস্থায় থাকে, মানে এরকমই থাকে, অর্থাৎ এরা মানে স্ট্রেস হইতেছে না। স্ট্রেস না হলে তো তো অবশ্যই এই জায়গায় প্রেশারটা বেশি হয়ে যাবে তখন, কারণ আহ, তখন মনে করে যে এই জায়গায় প্রেশারটা মানে কমপ্লেক্স যদি কম হয়ে যায়, অর্থাৎ এরকম মানে স্ট্রেস হইতেছে না, তখন মনে করো যে এই জায়গায় প্রেশারটা অবশ্যই মানে বেশি হয়ে যাবে, তখন মনে করো যে হাই প্রেশার হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য বলতেছে মানে কমপ্লেন যখন কম হইতেছে তখন সিস্টোলিক প্রেশার মানে প্রেশারটা অনেক বেশি বাইরে যেতেছে, মানে সিস্টোলিক প্রেশার অনেক বেড়ে যাইতেছে। বুঝতে পারছো তো আশা করি, না মানে বুঝাইতে চাইতেছি মানে বলতে গেলে কি, মানে ধরো মানে এটা ধরো একটা পাইপ, মানে মানে ব্লাড ভেসেলের মতন মনে করো, তো ব্লাড আসতেছে, আসার ফলে মানে যখন সিস্টোলা হচ্ছে কি প্রচুর পরিমাণ ব্লাড আসতেছে, তো ব্লাড আসার পরে এখানে একটা প্রেশার ক্রিয়েট হইতেছে, ঠিক আছে। তো আর্টারিয়ালটা হালকা ভাবে একটু মনে করো যে একটু স্ট্রেস হইতেছে, উপরে ধরো একটু স্ট্রেস হয়ে যেতেছে, ঠিক আছে, এরকম স্ট্রেস হয়ে যেতেছে। কিন্তু ধরো বাই চান্স এই আর্টারিটা ধরো এই আর্টারিটা তোমার কোনো কারণে হার্ডেন হয়ে গেল, হার্ডেন মানে ধরো শক্ত হয়ে গেল, বা মানে স্ট্রেস আর হইতেছে না। এটা তোমার ওল্ড এজে হয়, ওল্ড এজে তখন কি হয়, এই জিনিসটা একটু শক্ত হয়ে যায়, আর্টারি হার্ডেন হয়ে যায় বলতে কি, তখন এতটা স্ট্রেস হয় না, তখন যে প্রচুর পরিমাণে ব্লাডটা আসতেছে তখন স্ট্রেস হইতে পারতেছে না, তখন এই থেকে প্রেশারটা মানে নর্মালের চেয়ে তুলনামূলক বেশি হয়, বুঝছো, তখন প্রেশারটা অনেক বেশি হয়, তখন প্রেশার অনেক বেশি ক্রিয়েট হয়, তখন মনে করো যে সিস্টোলিক প্রেশার অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ বাইরে যায়, হাই প্রেশার ক্রিয়েট হয়ে যায়। এটা নর্মালি নর্মালি তো এরকম হয় না, নর্মালি স্ট্রেস হয়, অর্থাৎ ইয়ং মানে আমরা যারা আছি ইয়ং, আমাদের ইয়ং অ্যাডাল্টদের ক্ষেত্রে মানে স্ট্রেস হইতেছে, কিন্তু ওল্ড এজে ওল্ড এজের ক্ষেত্রে এটা মূলত হয় না আর কি। ওল্ড এজের ক্ষেত্রে তোমার কি হয়, মানে এই যে আর্টারটা আছে এটা মনে করো যে হার্ডেন হয়ে যায়, তুলনামূলক শক্ত হয়ে যায় একটু ওল্ড এজের ক্ষেত্রে, এই কারণে ওইখানে প্রেশারটা বেশি হয়ে যায়। এবং ওল্ড এজে কিন্তু মানে অনেকের হাই প্রেশার থাকেই, অলওয়েজ থাকেই, ঠিক আছে। তো আমাদের মূলত এখানে মূল পয়েন্টটা হলো তোমার আমাদের স্টক ভলিউম, অর্থাৎ মূল পয়েন্টটা তুমি মনে রাখো, কমপ্লেন্সটা না মনে রাখলেও চলবে, অর্থাৎ তুমি স্টক ভলিউমটা মনে রাখো যে স্টক ভলিউম বা কার্ডিয়াক আউটপুট যদি বেশি হইতেছে তো আমাদের সিস্টোলিক প্রেশারটা বেড়ে যেতেছে, ঠিক আছে। আর এই জায়গায় দেখো এটা হলো তোমার এটা দিয়ে হলো তোমার ডায়াস্টল বুঝাইতেছি, ঠিক আছে। এটাতে তোমার ডায়াস্টল, এটা হলো তোমার ডায়াস্টল, অর্থাৎ হার্টের ডায়াস্টল স্টেটটা আমি বুঝাইতেছি, ঠিক আছে। এটা তোমার আহ অর্থাৎ তোমার ডায়াস্টল অবস্থায় কি তোমার ফিলিং স্টেট, অর্থাৎ তোমার হার্ট রিল্যাক্স রিল্যাক্স করতেছে, তো এখান থেকে তোমার মাইটাল ভালভ ওপেন হলে পরে ব্লাড আসতেছে, এটা হলো তোমার ডায়াস্টল স্টেট, এবং এই এয়ারটিক ভালভটা ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ ডায়াস্টল স্টেটে তোমার কি হইতেছে, তোমার এয়ারটিক ভালভটা ক্লোজ হয়ে যেতেছে। তো ডায়াস্টলিক প্রেশারটা মানে তখন কিসের উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ আমরা জানি যে আহ, মানে তখন তো মনে করো যে ডায়াস্টলিক অবস্থা তো এই জায়গায় তোমার বাল্ব তো ক্লোজ হয়ে যাচ্ছে, তো তখন এখান থেকে তোমার ভেন্ট্রিকল থেকে তো ব্লাড আসার কোনো চান্সই নাই, ঠিক আছে। তো ব্লাড এই জায়গায় আর কি অ্যাকুমুলেট হইতেছে, এবং দেন এগুলো তোমার তোমার এগুলা যে বুঝাইতেছি এগুলা হলো তোমার ক্যাপিলারি সিস্টেম বুঝাইতেছি, অর্থাৎ পেরিফেরাল সার্কুলেশনে ব্লাড তখন মানে ব্লাড পেরিফেরাল সার্কুলেশনে তোমার ইন্টার করতেছে, ঠিক আছে, ব্লাড গুলো তোমার পেরিফেরাল সার্কুলেশন ইন্টার করতেছে। তো যখন তোমার আহ, মানে ডায়াস্টল হইতেছে, তো ডায়াস্টল হওয়ার পর তোমার কি মানে যে এই আমরা সিস্টেম যে পোলোমেটাক্স কিছুটা স্ট্রেস হইতেছে, ঠিক আছে, ডায়াস্টল অবস্থায় তোমার কি হবে, এই জিনিসটা আবার রিকয়েল হবে, অর্থাৎ আবার আগের অবস্থায় ফেরত আসবে, তখন আগের অবস্থায় ফেরত আসবে, তখন কিন্তু প্রেশার মেনটেন্যান্সের জন্য আগের অবস্থায় ফেরত আসবে, তখন কি তোমার এই আহ, মানে ব্লাড সার্কুলেশন গুলো তোমার ক্যাপিলারি অর্থাৎ পেরিফেরাল সার্কুলেশনে আর কি মানে পেরিফেরাল সার্কুলেশনে সার্কুলেট হয়ে যাবে ব্লাড গুলো, ঠিক আছে। তো এই যে পেরিফেরাল পেরিফেরাল যে যাবে ব্লাড গুলো না,
এটাও ডিপেন্ড করতেছে হলো তোমার এই জায়গায়, মানে আর্টেরিয়ালস এ, মানে আমরা তো আর্টেরিয়ালস বলছি না, আর্টেরিয়ালস তোমার কিছু স্মুথ মাসেল আছে, বুঝছো? এই স্মুথ মাসেলের উপরে ডিপেন্ড করতেছে, অর্থাৎ স্মুথ মাসেল যদি তোমার নর্মাল অবস্থা তো ঠিক আছে, নর্মাল অবস্থায় তো তো একটা একটা মেইনটেন্স অবস্থায় চলতেছে। ধরো বাই চান্স আমরা তোমার এই যে আর্টেরিয়ল আছে না, আর্টেরিয়লে তোমার একটা ধরো একটা কনস্ট্রিক্টর, অর্থাৎ আর্টেরিওলার কনস্ট্রিক্টর ড্রাগ দিলাম, আর্টেরিয়ল কনস্ট্রিক্টর ড্রাগ দিলাম। তো কনস্ট্রিক্টর ড্রাগ দিলে কি হইতেছে তোমার এই আর্টেরিয়ল, মানে আমি ব্ল্যাক যে বুঝাইতেছে না, এরকম বলতেছে মাসেল, ঠিক আছে? আর্টেরিয়ল তো অবশ্য মাসেল আছে, মানে স্মুথ মাসেল আছে, যে এটা তোমার মানে এখানে রিসেপ্টর আছে, রিসেপ্টর পরে আসতেছে, বাট মনে করো যে এই জায়গায় মাসেল আছে, যখন আমরা ধরো একটা আর্টারিও কনস্ট্রিক্টর দিচ্ছি, কনস্ট্রিক্টর দিলে এই জিনিসগুলো কনস্ট্রিক্ট হয়ে যাইতেছে, ঠিক আছে? এই জিনিসগুলা কনস্ট্রিক্ট হয়ে যাইতেছে, কনস্ট্রিক্ট হয়ে যাই, কনস্ট্রিক্ট হয়ে গেলে তো কি তোমার ব্লাড ইজিলি তখন পেরিফেরাল সার্কুলেশন পাস করতে পারতেছে না, যখন পাস করতে পারতেছে না তখন এই জায়গায় প্রেশারটা বাইরে যেতেছে, ঠিক আছে? এই জায়গায় প্রেশারটা বাইরে যেতেছে। তো তখন এই জায়গায় মূলত যে প্রেশারটা বাড়তেছে ওটাকে আমরা বলতেছি হলো তোমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, অর্থাৎ ডায়াস্টোল অবস্থায় কিন্তু এই জায়গায় প্রেশারটা হইতেছে, এই জন্য এটাকে আমরা বলতেছিল তোমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। অর্থাৎ নর্মাল অবস্থায় তো হ্যাঁ, নর্মাল অবস্থায় তোমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মেইনটেইন অবস্থায় থাকতেছে, অর্থাৎ তোমার যে প্রেশারটা এই জায়গায় ক্রিয়েট হচ্ছে তা তো মেইনটেইন অবস্থায় থাকতেছে। কোনো কারণে ধরো আমরা আর্টেরিয়াল কনস্ট্রিক্টর ড্রাগ দিলাম, তো এই জায়গায় কনস্ট্রিক্ট হয়ে গেল, তোমার এই জায়গায় কনস্ট্রিক্ট হলে পরে তো তখন হইলো তোমার এই জায়গায় প্রেশারটা বেড়ে যাইতেছে, এর জন্য তখন হলো তোমার এই ডায়াস্টোলিক প্রেশার ব্লাড প্রেশারটা ইনক্রিজ করতেছে। এবং যদি ধরো আর্টেরিয়াল অর্থাৎ ডাইলেটর দিলাম, ডাইলেট দিলে কি ব্লাড খুব দ্রুত পাস করতেছে, হ্যাঁ, খুব দ্রুত পাস করতেছে, অর্থাৎ পেরিফেরাল সার্কুলেশনে খুব দ্রুত পাস করতেছে, অর্থাৎ ক্যাপিলারি সার্কুলেশন, ক্যাপিলারিতে যাচ্ছে খুব দ্রুত, তখন এটাকে, তখন কি হইতেছে, তখন হলো তোমার এই ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, অর্থাৎ ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা তখন কমে যাইতেছে, ঠিক আছে? ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা তখন কমে যাইতেছে, অর্থাৎ তোমার এই যে এই আর্টেরিয়ালের যে কনস্ট্রিকশনটা হইতেছে, তো আর্টেরিয়ালের যে কনস্ট্রিকশনটা হচ্ছে এটাকে আমরা কি নামে বলছি, এটাকে আমরা বলি টিপিআর, অর্থাৎ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বলা হয়। এই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপরেই হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডিপেন্ড করতেছে। এই তোমার এই স্টক ভলিউম, অর্থাৎ এই জায়গায় যে স্টক ভলিউমটা আছে, এই স্টক ভলিউমের উপরে কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডিপেন্ড করতেছে না। এখানে আগে দেখো বাল্ব কিন্তু অফ হয়ে গেছে, অ্যাট্রিক বাল্ব অফ হয়ে গেছে, অর্থাৎ এক কথা বলতে গেলে মানে এই জায়গায় যে মূল মেসেজটা আমি দিয়ে যাইতেছি সেটা হলো তোমার আমরা যে সিস্টোলিক ব্লাড প্রেশারটা দিচ্ছি, সিস্টোলিক ব্লাড প্রেশার ক্রিয়েট হচ্ছে, এটা ডিপেন্ড করতেছে হলো তোমার স্টক ভলিউমের উপরে, এবং এই জায়গায় যে তোমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ক্রিয়েট হইতেছে সেই ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটার উপর ডিপেন্ড করতেছে এই টিপিআর, অর্থাৎ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপরে। অর্থাৎ এই যে এই জায়গায় কনস্ট্রিকশন হলে পরে যে তোমার ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা ইনক্রিজ হইতেছে, এটার উপরে ডিপেন্ড করতেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে অর্থাৎ টিপিআর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে? অর্থাৎ মনে করো যে তোমার আর্টারিতে তোমার কি পরিমাণ ব্লাড ডিপেন্ড করতেছে, কি পরিমাণ ব্লাড প্রেজেন্ট আছে, এটা ডিপেন্ড করতেছে হলো তোমার টিপিআর উপরে। কারণ তোমার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বেশি হয় তো তোমার আর্টারি সিস্টেম ব্লাডটা বেশি থাকতেছে, প্রেজেন্ট করতেছে, তখন টিপিআর বেশি হয়ে যাইতেছে, এবং তোমার আলটিমেটলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাও বাড়তেছে। অর্থাৎ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, অর্থাৎ টিপিআর যদি বাড়ে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়বে, ঠিক আছে? কম সাম অ্যামাউন্ট মনে করো যে কমপ্লায়েন্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? বাট আমাদের মেইন পয়েন্ট হলো তোমার সিস্টোলিক ভলিউম আর হলো তোমার টিপিআর, ঠিক আছে? এই দুটোই মেইন পয়েন্ট আর কি মনে রাখো। অর্থাৎ যদি মনে করো যে তোমার সিস্টোলিক বিপি ডিপেন্ডস অন স্টক ভলিউম এবং ডায়াস্টোলিক বিপি ডিপেন্ডস অন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, মূলত এই দুই লাইনের জন্য আর কি, মানে এই একটু বিস্তারিত আর কি, ঠিক আছে? সিস্টোলিক বিপি তোমার স্টক ভলিউম উপরে ডিপেন্ড করতেছে এবং ডায়াস্টোলিক বিপি তোমার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স উপরে ডিপেন্ড করতেছে। তো জিনিসটা এখানে দেখো, মানে বলছিলাম যে তোমার আহ মানে তোমার ভাস্কুলার স্মুথ মাসেলে তো তোমার আমরা জানি আলফা ওয়ান আছে, অর্থাৎ তোমার আলফা ওয়ানটা তোমার যে এই জায়গায় যে তোমার আর্টেরিয়াল সিস্টেমটা বুঝাইলাম না, অর্থাৎ এটা তোমার যে তোমার হার্ট, অর্থাৎ এটা লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল তোমার লেফট অ্যাট্রিয়াম, ঠিক আছে? লেফট ভেন্ট্রিকল থেকে তো ব্লাড আসতেছে, পাস হইতেছে। এখন এটা হলো তোমার মানে ক্যাপিলারি সিস্টেম, তো ধরো এটা হলো তোমার আর্টেরিয়াল গুলো, ঠিক আছে? এটা আর্টেরিয়াল গুলো, দেন ভেনিউল গুলো আছে, ঠিক আছে? তো এই আর্টেরিয়ালে তোমার আলফা ওয়ান রিসেপ্টর আছে, আর আলফা ওয়ান অ্যাড্রিনার্জিক রিসেপ্টর আছে, কি আছে? আলফা ওয়ান অ্যাড্রিনার্জিক রিসেপ্টর আছে। যখন আমরা আলফা ওয়ান স্টিমুলেটিং ড্রাগ দিব তখন তো মনে করো যে এই স্মুথ মাসেল গুলো মনে করো স্টিমুলেটেড হয়ে যাবে, তখন এগুলো ভেসো কনস্ট্রিকশন প্রডিউস করবে, ঠিক আছে? তো এই এই আর্টেরিয়াল গুলো যখন স্মুথ মাসেল, আর্টেরিয়ালের স্মুথ মাসেল যখন ভেসো কনস্ট্রিকশন প্রডিউস করবে তখন এই জায়গায় মনে করো যে তোমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা ইনক্রিজ করতেছে, ঠিক আছে? এখানে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা ইনক্রিজ করতেছে, আর এটা বলতে মূলত বুঝাইতেছে যে তোমার
যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার সেটা এই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করতেছে, এবং এই জায়গায় যে তোমার সিস্টোলিক প্রেশার ক্রিয়েট হইতেছে এটা ডিপেন্ড করতেছে অর্থাৎ স্ট্রোক ভলিউমের উপরে, ঠিক আছে? মানে যত বেশি স্ট্রোক ভলিউম হইতেছে তত সিস্টোলিক প্রেশারটা ইনক্রিজ হইতেছে। তো এখন মনে করো যে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এবং তো আছে তোমার এই জায়গায় আরেকটা ড্রাগ আনছে সেটা হলো তোমার আইসোপ্রিনালিন। তোমার আইসোপ্রিনালিনও তোমার মনে করো যে হলো তোমার বিটা 1 এবং বিটা 2 মানে ড্রাগের উপরে কাজ করে। শুরুতে হয়তো দেখছো, এই যে দেখো মানে নন সিলেক্টেড ক্ষেত্রে আমরা দেখছি যে আইসোপ্রিনালিনটা তোমার বিটা 1 এবং বিটা 2 ড্রাগের উপরে কাজ করে, ঠিক আছে? তো এখন মনে করো যে এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন যাই বলো, নর অ্যাড্রিনালিন আর আইসোপ্রিনালিন, আমরা মানে এটা আর কি মানে কার্ডিওভাস্কুলার আর কি এফেক্ট দেখবো, ঠিক আছে? কার্ডিওভাস্কুলার এটার এফেক্ট দেখবো। এখন আমরা জানি যে তোমার অ্যাড্রিনালিন, আমরা জানি মনে রাখবা যে অ্যাড্রিনালিন এ আছে, অ্যাড্রিনালিনে এ আছে, এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন, ঠিক আছে? তো অ্যাড্রিনালিনে কি আছে? এ আছে। এ দিয়ে মনে রাখবা অল অল রিসেপ্টরের উপরে কাজ করে। কি করতেছে? অল রিসেপ্টরের উপর কাজ করছে, ঠিক আছে? কি করছে? অল রিসেপ্টরের উপরে কাজ করছে। অল রিসেপ্টর বলতে তোমার আলফা 1, আলফা 2, বিটা 1 এবং বিটা 2 এবং বিটা 3 এর উপরে কাজ করতেছে, অর্থাৎ অল রিসেপ্টরের উপরে কাজ করছে আমরা জানি, ঠিক আছে? দেন নর এপিনেফ্রিন বা নর অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন এখানে এন দিয়ে মনে রাখবে নট অল, অর্থাৎ অল রিসেপ্টর রূপে কাজ করছে না। অর্থাৎ দেখো যে আলফা 1 আছে, আলফা 2 আছে, বিটা 1 আছে এবং বিটা 2 কিন্তু নেই। তার মানে নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন বিটা 2 এর উপরে কাজ করে না, ঠিক আছে? অর্থাৎ অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন কি কি রিসেপ্টর উপরে কাজ করে এটা আর কি বুঝাইতেছে। আর আইসোপ্রিনালিন বিটা 1 এবং বিটা 2 রিসেপ্টর উপরে কাজ করে, এগুলো তো মনে রাখতে হবে, ঠিক আছে? বিটা 1 এবং বিটা 2 রিসেপ্টর উপরে কাজ করে, তো এটা মনে রাখতে চলতেছে যে অ্যাড্রিনালিন এ আছে, তার মানে অল রিসেপ্টরে কাজ করতেছে, ঠিক আছে? অল রিসেপ্টরে কাজ করতেছে। এখন দেখো মানে এই অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন এবং আইসোপ্রিনালিন এগুলো তোমার ব্লাড প্রেশারের উপরে কি এফেক্ট করতেছে? তো দেখো সিস্টোলিক বিপি, তো সিস্টোলিক বিপি কিসের উপরে ডিপেন্ড করতেছে? তোমার স্ট্রোক ভলিউমের উপর ডিপেন্ড করতেছে। তো এখন স্ট্রোক ভলিউমটা কিভাবে হইতেছে? আমরা তো জানি যে হার্টের মধ্যে কি রিসেপ্টর আছে? বিটা 1 রিসেপ্টর আছে। তো বিটা 1 রিসেপ্টর যখন হার্টে আছে তখন ডাইরেক্ট তোমার এই এপিনেফ্রিন বিটা 1 কে স্টিমুলেট করতেছে। তো বিটা 1 কে স্টিমুলেট কি হবে? হার্টের কন্ট্রাকশন দ্রুত হবে। তো হার্ট যখন কন্ট্রাক্ট করবে তখন স্ট্রোক ভলিউমও তো বাড়তেছে, তাই না? তো স্ট্রোক ভলিউম বাড়লে আমাদের কি হইতেছে? এই যে আমাদের তোমার সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়তেছে, সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়তেছে। তোমার দেখো সব জায়গায় বিটা 1 মানে সব জায়গায় তোমার এই যে বিটা 1 আছে, ঠিক আছে? সব জায়গায় বিটা 1 আছে। তো সবগুলাই সিস্টোলিক ব্লাড প্রেশার ইনক্রিজ করতেছে। কি করতেছে? সবগুলাই সিস্টোলিক ব্লাড প্রেশারটা ইনক্রিজ করতেছে। এই দেখো এই জায়গায় বিটা 1 দিয়ে বুঝাইতেছে মানে কার্ডিয়াক আউটপুট, মানে আলটিমেটলি তোমার স্ট্রোক ভলিউম বাড়া মানে কি? কার্ডিয়াক আউটপুটই বাড়া, ঠিক আছে? তো এটা মনে রাখবা যে সবগুলো বিটা 1 এর উপর কাজ করতেছে। দেখো বিটা 1 এবং সবগুলো সিস্টোলিক ব্লাড প্রেশারটা ইনক্রিজ করবে, ঠিক আছে? দেন দেখো এটা হলো তোমার অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন তোমার দেখো আলফা 1 এবং বিটা 2, আলফা 1 এন্ড বিটা 2 এর উপরে কাজ করতেছে। নর অ্যাড্রেনালিন শুধু আলফা 1 আছে কিন্তু কোনো বিটা 2 নেই। তো দেখো আমরা কি জানি যে তোমার আলফা 1 যেটা আলফা 1 কি করতেছে? তোমার ভেসো কনস্ট্রিকশন করতেছে এবং বিটা 2 কি করতেছে? আমরা জানি যে বিটা 2 ভেসো ডাইলেশন করতেছে, এটা কিন্তু আমরা আগে দেখছি। তাও যদি মনে রাখে এরকম মনে রাখবো, অর্থাৎ এ বি সি ডি এরকম মনে রাখবা। আলফা 1 তোমার বিটা ভেসো কনস্ট্রিকশন করতেছে এবং বিটা 2 তোমার ভেসো ডাইলেশন। আলফা 1 এবং বিটা 2 এগুলো তো তোমার ব্লাড ভেসেল আছে না? আলফা 1 টা কি করতেছে? ভেসো কনস্ট্রিকশন এবং বিটা 2 টা তোমার কি করতেছে? ভেসো ডাইলেশন করতেছে। তো দেখো এই দেখো সেম কাহিনী করতেছে, অর্থাৎ তোমার আলফা 1 টা ভেসো কনস্ট্রিকশন করতেছে এবং বিটা 2 টা তোমার ভেসো ডাইলেশন করতেছে, ঠিক আছে? ভেসো কনস্ট্রিকশন এবং ভেসো ডাইলেশন দুইটা একত্রে কাজ করতেছে কিন্তু অ্যাড্রিনালিনের ক্ষেত্রে। এই জন্য তোমার অ্যাড্রিনালিনের ক্ষেত্রে দুইটা একত্রে কাজ করতেছে, দুইটা একত্রে কাজ করতেছে। এই কারণে মনে করো যে সেরকম কোনো অ্যাকশন প্রডিউস করতেছে না, বা খুব কম মানে করলেও সেটা খুব নেগলিজেবল, ঠিক আছে? এই জন্য মানে এখানে এর ডটের দিয়ে বুঝাইতেছি সেরকম কোনো অ্যাকশন প্রডিউস করতেছে, অর্থাৎ ভেসো কনস্ট্রিকশন ভেসো আর ডাইলেশন মিলে একটা মনে করে যে নিরপেক্ষ বজায় রাখছে, নিউট্রাল বজায় রাখতেছে, এই জন্য কোনো অ্যাকশন প্রডিউস করতেছে না, ঠিক আছে? দেন আসা হলো নর অ্যাড্রিনালিন। তো নর অ্যাড্রিনালিনটা এখানে নর এপিনেফ্রিন নর অ্যাড্রিনালিন কিন্তু সেমই, ঠিক আছে? তো
তো নরএড্রিনালিনটা দেখো জাস্ট আলফা 1 এর উপরে কাজ করতেছে, এখানে কিন্তু কোনো বিটা 2 নেই, ঠিক আছে, জাস্ট আলফা 1 এর উপরে কাজ করতেছে। তো কি হইতেছে, ভেসো কনস্ট্রিকশন হইতেছে, ভেসো কনস্ট্রিকশন হইতেছে। আর আমরা তো পড়ছি মানে ভেসো কনস্ট্রিকশন আলফা 1 যখন ভেসো কনস্ট্রিকশন হইতেছে, আমরা তো পড়লাম মানে একটু আগে যা দেখালাম যে আর্টারিওলের উপরে আছে, তো আর্টারিওলে তো ভেসো কনস্ট্রিকশন হইতেছে না, এখানে তো তোমার স্মুথ মাসেলে আলফা 1 আছে, যখন ভেসো কনস্ট্রিক্ট হইতেছে তখন কি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা তোমার বাইরে যেতেছে, যখন বাইরে যেতেছে তখন আমরা কি পড়ছি যে টিপিআর বেড়ে গেলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। অর্থাৎ তোমার এই যে তোমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, অর্থাৎ ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা খুব বেশি বেড়ে যাবে, কারণ খালি আলফা 1 একাই কাজ করতেছে, এই জন্য ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অনেক বেড়ে যাবে। আর এই জায়গায় ডায়াস্টোলিক ব্লাড প্রেশারে কোনো এফেক্ট পড়বে না, কারণ মনে করো যে দুইটা কাজ করার মাধ্যমে এটাকে, দুইটা কাজ করার মাধ্যমে এটা মনে করো যে একটা নিউট্রাল আছে। আর এই জায়গায় মনে করো যে ভেসো কনস্ট্রিকশন, অর্থাৎ আলফা 1 একাই কাজ করার কারণে এটা অনেক বেশি পরিমাণে আর কি বলতে গেলে বেড়ে গেছে, ঠিক আছে। দেন এটা আসো আইসোপ্রিনালিন, আইসোপ্রিনালিনে দেখো কোনো আলফা 1 নেই, নট কোনো আলফা 1 নেই, কিন্তু আলফা 1 কিন্তু নেই, আইসোপ্রিনালিনে কোনো আলফা 1 নেই। তো আলফা 1 নেই, জাস্ট বিটা 2 আছে, বিটা 2 কি করতেছে, ভেসোডাইলেশন করতেছে না, সেম যদি ভেসোডাইলেশন করে, অর্থাৎ এই যে তোমার আর্টারিওলে যে আছে, হ্যাঁ আর্টারিওলে যদি তোমার ভেসোডাইলেশন করে, হ্যাঁ আর্টারিওলে তোমার ভেসোডাইলেশন করলো, ভেসোডাইলেশন করলে তোমার কি টিপিআর তো কমে যাইতেছে না, টিপিআর তো কমে যাইতেছে, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাইতেছে, তখন যেটা আর কি বুঝালাম, টিপিআর যখন কমে যাইতেছে তখন কি তোমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যাইতেছে, এই থেকে সেটাই বুঝাইতেছে, অর্থাৎ বিটা 2, জাস্ট বিটা 2 কাজ করতেছে, কোনো আলফা 1 এর অ্যাকশনই নাই। তো এই জন্য অর্থাৎ তোমার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সও কমে যাইতেছে, দেন তোমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও কমে যাইতেছে, কি হচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা সিস্টোলিক অর্থাৎ ব্লাড প্রেশারের উপরে এপিনেফ্রিন অর্থাৎ নরএপিনেফ্রিন আইসোপ্রিনালিনের অ্যাকশনটা দেখলাম, ঠিক আছে। এরপর দেখো তোমার হার্ট রেটের উপরে, হার্ট রেটের উপর তুমি অ্যাকশনটা দেখো। হার্ট রেটের উপরে একটু মানে তোমার একটু মানে ডিফারেন্স আছে, সেটা হলো একটা আছে তোমার ডাইরেক্ট হার্ট রেট, একটা আছে ইনডাইরেক্ট হার্ট রেট, এটা ইনডাইরেক্ট বা কার্ডিয়াক, সরি ইনডাইরেক্ট বা রিফ্লেক্স হার্ট রেটও বলা হয়, হ্যাঁ সহজে ইনডাইরেক্ট হার্ট রেট আর ইনডাইরেক্ট হার্ট রেট। তো ডাইরেক্ট হার্ট রেট কি, ডাইরেক্টলি যে হার্ট রেটটা বাড়াইতেছে, অর্থাৎ আমাদের যে হার্টে, হ্যাঁ আমার হার্টে যে তোমার বিটা 1 রিসেপ্টরটা আছে, এটা বিটা 1 রিসেপ্টর তো মানে আমাদের বিটা 1 রিসেপ্টরের ফাংশন গুলো তো আমাদের জানা আছে না, মানে প্রিভিয়াস লেকচার আমরা এটা পড়ছি যে বিটা 1টা তোমার হার্ট রেট বাড়াইতেছে, এটা ডাইরেক্টলি বাড়াইতেছে, অর্থাৎ ডাইরেক্টলি অ্যাকশন করতেছে। তো এগুলা মনে করে যে সবগুলোতে দেখো বিটা 1 বিটা 1 আছে, তো বিটা 1 দেখো সবগুলোতে ডাইরেক্টলি হার্ট রেটটা বাড়াইতেছে, এক কথায়, ঠিক আছে, কি করতেছে, ডাইরেক্টলি হার্ট রেট বাড়াইতেছে, ঠিক আছে, সবগুলোতে ডাইরেক্টলি হার্ট রেট, অর্থাৎ এপিনেফ্রিন নরএপিনেফ্রিন আইসোপ্রিনালিন যাই বলো সবগুলো ডাইরেক্টলি হার্ট রেট বাড়াইতেছে, ডাইরেক্ট হার্ট রেট বাড়াইতেছে। তো এখন আসো ইনডাইরেক্ট হার্ট রেট। তো ইনডাইরেক্ট হার্ট রেট মেকানিজমটা কিভাবে কাজ করে, তো ইনডাইরেক্ট হার্ট রেট এটা আসলে কাজ করতেছে কিভাবে, মানে মনে করো যে মানে বডিতে যদি মানে কোনো চেঞ্জ হয়, অর্থাৎ বডিতে হার্ট রেট বাড়ানো মানে ওই আলটিমেটলি তোমার কি বুঝাইতেছে, তোমার ব্লাড প্রেশারই বাড়তেছে। তো তোমার ব্লাড প্রেশার যখন বডিতে বাড়তেছে, তো তোমার বডির একটা নিজস্ব মেকানিজম আছে, বডির মেকানিজম কি চাইতেছে না, ব্লাড রেট বাইরে যেতেছে, আমাকে ব্লাড প্রেশার বাড়তেছে, আমাকে অবশ্যই ব্লাড প্রেশারটা কমাইতে হবে, কি করতে হবে, ডিক্রিজ করতে হবে, এটা বডি তো অবশ্যই এটা চাবে, বডির একটা নিজস্ব মেকানিজম আছে, মেকানিজম মাধ্যমে বডি চাবে যে ব্লাড প্রেশারটা যেভাবে কমে কমে যায় যেন, ঠিক আছে। তো এটা কিভাবে হইতেছে, তো এটা তো মানে যখন হার্ট বেশি বেশি পাম্প করতেছে, হার্ট যখন হার্ট রেট হইতেছে বেশি বেশি পাম্প করতেছে, বেশি বেশি আউটপুট আসতেছে কার্ডিয়াক, তখন ব্লাড প্রেশার মনে করো যে বেড়ে গেছে। ব্লাড প্রেশার বেড়ে গেলে তখন এটা সেন্স করতেছে কি, আমরা জানি যে ব্যারো রিসেপ্টর যে আছে, অর্থাৎ তোমার যে ক্যারোটিড ব্যারো রিসেপ্টর দেন অ্যারোটিক ব্যারো রিসেপ্টর গুলো আছে, এগুলো তো আমরা পড়ছি মানে ফিজিওলজিতে দেখছি না যে ক্যারোটিড বা অ্যারোটিক ব্যারো রিসেপ্টর গুলো এগুলো সেন্স করতেছে, যখন এগুলো সেন্স করতেছে, অর্থাৎ ধরো ধরো বাই চান্স মানে এইগুলোই মানে এই ক্যারোটিড এবং মনে করো যে অ্যারোটিক কোথায় ব্যারো রিসেপ্টর সেন্সর মাধ্যমে মনে করো যে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হইতেছে, এবং আলটিমেটলি হার্ট রেটটা মানে বডির মেকানিজমের মাধ্যমে হার্ট রেটটা কমাই দিচ্ছে। তো ওটাকেই বলতেছে হয়তো ইনডাইরেক্ট হার্ট রেট, ঠিক আছে। তো জিনিসটা কিভাবে হইতেছে, ধরো আমরা মনে করো যে কোনো আলফা স্টিমুলেটিং ড্রাগ দিলাম,
ঠিক আছে, আমরা কি করলাম, আলফা স্টিমুলেটিং ড্রাগ দিলাম। তো আলফা 1 দিলে কি হইতেছে, অবশ্যই ভেসো কনস্ট্রিকশন হবে, আমরা দেখলাম ভেসো কনস্ট্রিকশন হলাম, কি হইতেছে, টিপিআর বাড়তেছে। তো টিপিআর বাড়লে কি হইতেছে সেটা দেখো, তোমার আমরা পড়ছি ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বাইরে যাচ্ছে। তো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তো এক ধরনের প্রেশার, অর্থাৎ আলটিমেটলি বিপি অর্থাৎ ব্লাড প্রেশারটাই বাড়তেছে। ঠিক আছে, তো ব্লাড প্রেশারটা বাড়লে এটা সেন্স তো, এখন বডিতে তুমি সাডেনলি ব্লাড প্রেশার বাড়ছে, মানে আলফা 1 দিছো, ব্লাড প্রেশার বাড়ছে, তো এখন বডি এটার ব্যাড রিসেপ্টরের মাধ্যমে এটা সেন্স করছে। ঠিক আছে, কি করছে, ব্যাড রিসেপ্টরের মাধ্যমে এটা সেন্স করছে। দেন সেন্স করলে বলে এটা তোমার যে ভেসোমোটর এরিয়াতে, তো ভেসোমোটর এরিয়াতে সিগন্যাল গেছে, তো ভেসোমোটর এরিয়াতে সিগন্যাল গেলে তোমার যে ভেগাস নার্ভের মাধ্যমে তোমার অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে। ঠিক আছে, ভেগাস নার্ভের মাধ্যমে এক কথায় বলতে গেলে তোমার প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি চলে, অর্থাৎ সিম্প্যাথেটিক প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি চলে আসবে। অর্থাৎ প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটির মধ্যে কি, এই যে তোমার ভেগাস নার্ভের মাধ্যমে তোমার অ্যাসিটাইলকোলিন রিলিজ হইতেছে। তখন এই অ্যাসিটাইলকোলিনটা কি, হার্টের মধ্যে আমরা পড়ছি না যে কোলিনার্জিক রিসেপ্টরের মধ্যে তোমার এম2 রিসেপ্টর আছে হার্টের মধ্যে, যেটা কি করতেছে, হার্ট রেটটা কমায় দিচ্ছে। হার্ট রেটটা কি করতেছে, কমায় দিচ্ছে। এই দেখো তোমার হার্ট রেটটা কমে গেল। ঠিক আছে, কমে গেলে কি এটাকে বলতেছে, এটাকে রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়াও বলা হয়, অর্থাৎ হার্ট রেটটা কমে গেছে। ঠিক আছে, এক কথায় বলতে গেলে তোমার আলফা 1 স্টিমুলেটিং দিলে তোমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়তেছে, শুরুতে বাড়তেছে, বাট আলটিমেটলি বডির নিজস্ব মেকানিজমের মাধ্যমে আবার হার্ট রেটটা কমে যাইতেছে। ঠিক আছে, আবার এখানে দেখো তোমার আমরা যদি আবার বিটা 2 অর্থাৎ বিটা 2 অ্যাড্রিনার্জিক ড্রাগ দেই, বিটা 2 স্টিমুলেটিং ড্রাগ দেই, তখন কি হবে, আমরা জানি বিটা 2 কি করতেছে, ব্লাড ভেসেল আর্টেরিয়াল ভেসেল ডাইলেশন করতেছে। ডাইলেশন করলে তোমার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাইতেছে, কমে গেলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও কমে যাইতেছে, বিপিও কমে যাচ্ছে। কি হচ্ছে, বিপিও কমে যাচ্ছে। বিপি কমে গেলে তোমার এটা আবার ব্যার হিসেবে সেন্স করতে পারতেছে, সেন্স করতে পারলে বেসমেন্টের সিগন্যাল পাঠাতেছে, এবং যখন বিপি কমে যাইতেছে অর্থাৎ বিটা 2 অ্যাড্রিনার্জিক ড্রাগ দেওয়ার কারণে যদি বিপি কমে যায়, তো বডি মেকানিজম কি যাবে, যে প্রেশারটা বাড়ুক, অর্থাৎ এটা নিজস্ব মেকানিজম প্রেশারটা বাড়ুক, তো তখন ভেগাস নার্ভ ইনহিবিটেড হয়ে যাবে, অর্থাৎ ভেগাস নার্ভ থেকে অ্যাসিটাইলকোলিনের ডিক্রিজটা কমে যাবে বা ডিক্রিজ হবে না। যখন ডিক্রিজ হবে না তখন এম2 রিসেপ্টরে কোনো অ্যাকশন থাকবে না, এম2 তে কোনো অ্যাকশন থাকবে না। যখন এম2 তে অ্যাকশন থাকবে না তখন হার্ট রেট অটোমেটিক্যালি বেড়ে যাবে, এটাকে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া বলা হয়। ঠিক আছে, অর্থাৎ তোমার আমরা মানে অর্থাৎ আমরা যখন এই এপিনেফ্রিন নরএপিনেফ্রিন অর্থাৎ শুরুতে হার্ট রেট ঠিকই বাড়তেছে, শুরুতে হার্ট রেট ঠিকই বাড়তেছে, কিন্তু আলটিমেটলি কিছুক্ষণ পরে আবার মনে করে যে আলাদা একটা ইনডাইরেক্ট হার্ট রেটে আলাদা একটা এফেক্ট দেখা দিচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে মনে করে যে মনে রাখবা, মানে সহজে মনে রাখবা যে যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে তাহলে হার্ট রেট কমবে। অর্থাৎ এখানে আমরা দেখলাম না যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়লো, হার্ট রেটটা কমলো, কি হলো, হার্ট রেটটা কমলো। এটা মানে সহজে মনে রাখবা যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি বাড়ে তো হার্ট রেটটা কমে যাবে, ইনডাইরেক্ট হার্ট রেট, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে ইনডাইরেক্ট হার্ট রেটটা বেড়ে যাবে। ঠিক আছে, এটা এটা মনে রাখবা। অর্থাৎ মনে করো যে এই এই পুরা আর কি মেকানিজমের এট এ গ্ল্যান্স বলতে গেলে এইটুকু হলো তোমার সারাংশ। তো এই জায়গায় সেম ভাবে দেখো তুমি, এই জায়গায় দেখো সেম ভাবে তুমি এপিনেফ্রিন যখন আমরা দিছিলাম ডায়াস্টোলিক ব্লাড প্রেশারে কোনো চেঞ্জ হয় নাই, সো ইনডাইরেক্ট হার্ট রেটের কোনো চেঞ্জ হবে না, ইনডাইরেক্ট হার্ট রেটের কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। ঠিক আছে, দেন দেখো নরএপিনেফ্রিন যখন দিছিলাম আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কি হয়েছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়ছে। তো আমরা দেখলাম না ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি বাড়ে আমরা পড়ছি ইনডাইরেক্ট হার্ট রেটটা কমে যাবে, তো এই জায়গায় ইনডাইরেক্ট হার্ট রেটটা কমছে। দেন দেখো আইসোপ্রেনালিন ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কি করতেছে, কমাইতেছে। তো ইনডাইরেক্ট হার্ট রেটটা কি হবে, বেড়ে যাবে, ইনডাইরেক্ট হার্ট রেটটা কি হবে, বেড়ে যাবে। ঠিক আছে, ইনডাইরেক্ট হার্ট রেটটা বেড়ে যাবে। তো এখন আলটিমেটলি হার্ট রেটের উপর নেট এফেক্টটা কি, এখন তুমি এটা ইজিলি তুমি যোগ করো। ধরো তোমার এই জায়গায় 1, এই ধরো তোমার 0, এটা 0 ধরো, তো তোমার কি আসতেছে, আলটিমেটলি তোমার হার্ট রেটটা বাড়তেছে। হ্যাঁ, হার্ট রেটটা বাড়ছে। ঠিক আছে, তোমার এপিনেফ্রিন ড্রাগটা দিলে আমাদের হার্ট রেটটা বাড়তেছে। দেন তুমি নরএপিনেফ্রিন বা নরঅ্যাড্রিনালিন আসো, অর্থাৎ তুমি এই জায়গায় 2 থেকে 1 মাইনাস করো, অর্থাৎ তোমার জাস্ট একটা থাকতেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে নরএপিনেফ্রিন আলটিমেটলি হার্ট রেটটা কি আসতেছে, অর্থাৎ নরএপিনেফ্রিন আলটিমেটলি হার্ট রেটটা কমতেছে, কি হইতেছে, কমতেছে। দেখো যদিও বিটা 1 এর উপর কাজ করে তবু হার্ট রেট কিন্তু কম আসছে, নরএপিনেফ্রিন কিন্তু হার্ট রেট কমাইতেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, কারণ স্বাভাবিক দৃষ্টিতে কি হইতেছে, নরএপিনেফ্রিনের উপর বিটা 1 আছে, এখন স্বাভাবিকভাবে মনে হইতেছে যে হ্যাঁ হার্ট রেটটা বাড়াই দিচ্ছে, কিন্তু এর নেট এফেক্ট কি আসতেছে, আলটিমেটলি হার্ট রেট বাড়াইতেছে না, হার্ট রেটটা কমাইতেছে নরএপিনেফ্রিন। ঠিক আছে, আর আইসোপ্রিনালিন তোমার ডাইরেক্ট হার্ট রেট বাড়াইতেছে, ইনডাইরেক্ট হার্ট রেটও বাড়াইতেছে। তো ম্যাক্সিমাম নেট এফেক্ট আসতেছে, ম্যাক্সিমাম হার্ট রেট বাড়াইতেছে, তোমার আইসোপ্রিনালিনটা কি করতেছে, ম্যাক্সিমাম হার্ট রেটটা বাড়াইতেছে। ঠিক আছে, মানে এটা মোটামুটি হার্ট রেট বাড়াইতেছে, এটা ম্যাক্সিমাম হার্ট রেট বাড়াইতেছে, কিন্তু এটা হার্ট রেটটা কমাইতেছে, অর্থাৎ একটু ব্যতিক্রম, এই জন্য এটা একটু মনে রাখবা। ঠিক আছে,
আর কিভাবে কমাইতেছে সেটা তো মেকানিজম সহই দেখাই দিলাম। তো এটা মনে করো যে গ্রাফ আকারেও মাঝে মাঝে আসে, কি গ্রাফের মাধ্যমে আসে। অর্থাৎ দেখো, তো দেখো গ্রাফিক্যালিও এটা হয়। মানে দেখো এই জায়গায় সিস্টোলিক, দেখো এই জায়গায় সিস্টোলিক ব্লাড প্রেশারটা ইনক্রিজ বুঝাইতেছে, এটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কোনো তোমার কোনো ইনক্রিজ হইতেছে না বা নর্মাল আছে, অর্থাৎ তার এই জায়গায় তোমার হার্ট রেটটা মনে করো যে ইনক্রিজ হয়েছে, হার্ট রেটটা ইনক্রিজ হয়েছে। তো এটা কিসের গ্রাফ ইন্ডিকেট করতেছে? এটা হলো ইন্ডিকেট করতেছে হলো তোমার অর্থাৎ অ্যাড্রিনালিন অর্থাৎ এপিনেফ্রিনের ড্রাগ ইন্ডিকেট করতেছে। তোমার সিস্টোলিক বিপি বাড়তেছে, ডায়াস্টোলিক সেরকম কোনো হইতেছে না। আর এই যে তোমার নেট এফেক্ট অফ হার্ট রেটে তোমার ইনক্রিজ করতেছে। তেমন ভাবে এটা দেখো, সিস্টোলিক বিপি বাড়তেছে, ডায়াস্টোলিক বিপি বাড়তেছে এবং হার্ট রেট কমতেছে। তো এটা কি? এটা হলো তোমার হার্ট রেট কমতেছে, এটা হলো তোমার নরঅ্যাড্রিনালিনের গ্রাফ, ঠিক আছে। দেন এটা দেখো তোমার সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়তেছে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমতেছে এবং হার্ট রেট দেখো ম্যাক্সিমাম হার্ট রেট বাড়তেছে। তো এটা কিসের গ্রাফ ইন্ডিকেট করতেছে? এটা হলো তোমার আইসোপ্রেনালিনের গ্রাফ ইন্ডিকেট করতেছে, অর্থাৎ ম্যাক্সিমাম হার্ট রেট বাড়তেছে, এটা তোমার আইসোপ্রেনালিনের গ্রাফ ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। এটা হলো তোমার আর কি মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন দেখো, মানে পালস প্রেশারের উপর আসলে এটা কি এফেক্ট আসে, মানে পালস প্রেশারের উপর এটা কি এফেক্ট আসে? তো আমরা কি জানি তোমার পালস প্রেশার জিনিসটা কি? তোমার সিস্টোলিক আর হলো তোমার সিস্টোলিক ব্লাড প্রেশার আর হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের যে ডিফারেন্স আছে সেটা হলো তোমার কি পালস প্রেশার। তো ধরো তোমার এটা হলো তোমার মনে করো যে এটা হলো তোমার সিস্টোলিক ব্লাড প্রেশার, এটা হলো তোমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এর ভিতরে যে গ্যাপটা তুমি দেখতেছো এটা হলো তোমার পালস প্রেশার। তো আমরা কি পড়ছি? অ্যাড্রিনালিনের ক্ষেত্রে কি হইতেছে? অ্যাড্রিনালিনের ক্ষেত্রে তোমার সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়লো, কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কিছু হইতেছে না, নর্মাল থাকতেছে, আমরা এটাই তো বললাম না। তো কি পালস প্রেশারটা বাড়তেছে এক কথা বলতে গেলে, ঠিক আছে। দেন তুমি নর অ্যাড্রিনালের ক্ষেত্রে আসো। তো নর অ্যাড্রিনালের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে ধরো এটা নর্মাল, হ্যাঁ 120/80 এটা নর্মাল। ধরো নর অ্যাড্রিনালের ক্ষেত্রে কি আমরা সিস্টোলিক ব্লাড প্রেশারও বাড়তেছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও বাড়তেছে, অর্থাৎ সিস্টোলিকও ভালো, ডায়াস্টোলিকও ভালো। তো কি পালস প্রেশার মাঝের যে গ্যাপ, পালস প্রেশারটা তো কমতেছে না, গ্যাপটা কমলো। তো এটা ক্ষেত্রে পালস প্রেশারটা ডিক্রিজ পাইতেছে, ঠিক আছে। দেন তুমি আসো তোমার আইসোপ্রেনালিনের ক্ষেত্রে কি হইতেছে? ধরো এটা নর্মাল, সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়লো এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমলো, মাঝে গ্যাপ অনেক বেশি না, তো ম্যাক্সিমাম পালস প্রেশারটা বাড়তেছে। অর্থাৎ ম্যাক্সিমাম পালস প্রেশার বাড়তেছে হলো তোমার আইসোপ্রেনালিনের ক্ষেত্রে, অর্থাৎ আইসোপ্রেনালিনের ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম ইনক্রিজ হইতেছে, ঠিক আছে। আইসোপ্রেনালিনের ক্ষেত্রে পালস প্রেশারটা তোমার ম্যাক্সিমাম ইনক্রিজ হইতেছে এবং আহ নরঅ্যাড্রিনালের ক্ষেত্রে ডিক্রিজ এবং অ্যাড্রিনালের ক্ষেত্রে তোমার ইনক্রিজ হইতেছে, ঠিক আছে। তো আশা করি মনে করো যে এই গ্রাফ আর চার্টটা বুঝতে পারছো, ঠিক আছে। এখন কিছু কথা মনে করো যে এখন মনে করো যে তোমার ইনডাইরেক্ট হার্ট, হ্যাঁ ইনডাইরেক্ট হার্টের তো আমরা প্রডিউস করতেছি তোমার তোমার এই প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটির মাধ্যমে। তো ধরো একটা ট্রান্সপ্লান্টেড হার্ট, ঠিক আছে, তাহলে একটা ট্রান্সপ্লান্টেড হার্ট, এখন একটা ট্রান্সপ্লান্টেড হার্টের মধ্যে তোমার ইনডাইরেক্ট হার্টের এফেক্ট কি আসবে? ট্রান্সপ্লান্টেড হার্টের মধ্যে কিন্তু কোনো ইনডাইরেক্ট এফেক্ট আসবে না, ঠিক আছে। ট্রান্সপ্লান্টেড হার্টের মধ্যে ধরো একটা হার্ট আমরা ট্রান্সপ্লান্ট করলাম, তো ট্রান্সপ্লান্ট করলো তোমার, হ্যাঁ মেজর আর্টারি, দেন মেজর আর্টারি গুলো তৈরি তো ঠিকভাবে আহ, মানে ঠিকভাবে পেয়ার করা গেলেও তোমার মনে করো যে যে ছোট ছোট নার্ভ ছোট ছোট নার্ভ যে ইগুলো আছে, যে নার্ভের এরকম মানে যে শাখা প্রশাখা মানে সূক্ষ্ম সূক্ষ্ম যে জিনিসগুলো আছে, এগুলো তো কখনো মনে করছো এইভাবে পেয়ার করা সম্ভব না, ঠিক আছে। এই জন্য ট্রান্সপ্লান্টেড হার্টটাকে বলা হয় তোমার ডিনার্ভেটেড হার্ট। তো ডিনার্ভেটেড হার্ট বলতে তো এখানে তো তোমার কোনো ভেগাস নার্ভ অবশ্যই যাইতেছে না, ভেগাস নার্ভ না গেলে তো তোমার অ্যাসিটাইলকোলিনের কোনো অ্যাকশন হইতেছে না। তো অ্যাসিটাইলকোলিনের অ্যাকশন না হলে আলটিমেটলি এই জায়গায় কোনো ইনডাইরেক্ট ট্রান্সপ্লান্টেড হার্টে এক কথায় ট্রান্সপ্লান্টেড হার্টে কোনো ইনডাইরেক্ট হার্ট রেট প্রডিউস হবে না, ঠিক আছে। ট্রান্সপ্লান্টেড হার্টে কোনো ইনডাইরেক্ট হার্ট রেট প্রডিউস হবে না, অর্থাৎ ট্রান্সপ্লান্টেড হার্টের ক্ষেত্রে তোমার এই জায়গায় কোনো হার্ট রেট প্রডিউস হবে, ইনডাইরেক্ট হার্ট রেট প্রডিউস হবে না, ডাইরেক্ট হার্ট রেট প্রডিউস হবে। ডাইরেক্ট হার্ট রেট কেন প্রডিউস হবে? তোমার হার্ট রেটের মধ্যে তো বিটা ওয়ান আছেই না, বিটা ওয়ান তো আর তুমি এমন না হার্ট ট্রান্সপ্লান্ট করতেছো তার আগে তুমি বিটা ওয়ান হিসাব করে তুমি সরাই দিচ্ছ, এরকম কিছু হইতেছে না। তো বিটা ওয়ান তো তোমার ট্রান্সপ্লান্ট হার্ট রেট আছে, তো নর্মাল হার্টের মধ্যে বিটা ওয়ানটা আছে, তো বিটা ওয়ানটা সবসময় আছে। তো ডাইরেক্ট হার্ট রেটটা মানে এফেক্ট করলেও ট্রান্সপ্লান্টেড হার্ট রেট ক্ষেত্রে মনে রাখবা যে কোনো ইনডাইরেক্ট হার্ট রেট প্রডিউস করে না। আরেকটা কথা হলো যে অ্যাট্রোপোনাইজড হার্ট, অর্থাৎ
তুমি যদি কাউকে মনে করো অ্যাট্রোপিনের ড্রাগ দিলা, অ্যাট্রোপিনাস অর্থাৎ অ্যাট্রোপিন, এক কথায় অ্যাট্রোপিন ড্রাগ দিলা। হ্যাঁ, অ্যাট্রোপিন কি করে? অ্যাট্রোপিনটা তোমার হলো প্যারাসিম্পেথেটিকটাকে ব্লক করে দেয়, প্যারাসিম্পেথেটিকটাকে ব্লক করে দেয়। প্যারাসিম্পেথেটিক ব্লক করে কি দিলে কি হবে? তো তোমার হার্টে তো ইনডাইরেক্ট ইফেক্ট আসতেছে না। কারণ আমরা তো দেখলাম যে তোমার এই ইনডাইরেক্ট এফেক্টের তুমি ডিপেন্ডই করতেছে এই যে তোমার এই প্যারাসিম্পেথেটিক অর্থাৎ অ্যাসিটাইলকোলিন রিলিজের উপরেই, অ্যাসিটাইলকোলিন রিলিজের উপরেই। তো এটা একটা প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটির মধ্যেই আছে না। তো অ্যাট্রোপোনাইজ অর্থাৎ যদি মনে করো যে কাউকে অ্যাট্রোপিন ড্রাগ দেওয়া হয়, তো তার প্যারাসিম্পেথেটিকটা ব্লক হয়ে গেছে, অর্থাৎ ওই ক্ষেত্রে তুমি কোনো ইনডাইরেক্ট হার্ট রেট পাবা না। ঠিক আছে, ওই ক্ষেত্রে তুমি কোনো ইনডাইরেক্ট হার্ট রেট পাবা না। এটা আর কি দুইটা এক্সট্রা ইনফরমেশন, অর্থাৎ ট্রান্সপ্লান্টেড হার্টে আর যদি অ্যাট্রোপিন ড্রাগ দাও ওই ক্ষেত্রে তুমি কোনো ইনডাইরেক্ট হার্ট রেট পাবা না, জাস্ট ডাইরেক্ট হার্ট রেট পাবা। ঠিক আছে, তো আলটিমেটলি আমাদের মানে এই গ্রাফটা আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এই গ্রাফটা এখন আমরা আসলে হলো তোমার আহ মানে এই নরএপনেফ্রিন মানে ড্রাগ গুলা এক্স্যাক্টলি পড়বো এবং এই ড্রাগ গুলার ইউজ গুলা দেখবো। ঠিক আছে, এই ড্রাগ গুলার ইউজ গুলো আমরা এখন দেখবো। তো প্রথমত দেখো নরএপনেফ্রিন। তো নরএপনেফ্রিন প্রথমত দেখো নরএপনেফ্রিন আমরা জানি যে তোমার আলফা ওয়ান, আলফা টু, বিটা ওয়ান, অর্থাৎ বিটা ওয়ান এবং এক কথা বিটা ওয়ান এর উপর অ্যাক্টিভেট করতেছে, কিন্তু বিটা টু নাই। নরএপিনেফ্রিনের ক্ষেত্রে কি নাই? বিটা টু। নরএপিনেফ্রিন বা নরঅ্যাড্রিনালিন যাই বলো, বিটা টু নাই। কি নাই? বিটা টুর কোনো অ্যাকশন নেই, এটা মনে রাখবা। ঠিক আছে, অর্থাৎ বিটা টুর কোনো অ্যাকশন নাই। ঠিক আছে, হ্যাঁ, স্টিমুলেট করতেছে। এখন দেন মনে করো যে কোনো বিটা টুর অ্যাকশন নাই। সো বিটা টু মূলত কি করে? আমরা তো মানে রিসেপ্টরের ক্লাসে তো পড়ছি ব্লাড ভেসেল ডায়ালেট করতেছে। ঠিক আছে, তোমার ব্রঙ্কো ডায়ালেশন করতেছে। ঠিক আছে, তো দেখো ব্রঙ্কো ডায়ালেশন, দেন ভেসো ডায়ালেশন, এগুলাই করতেছে তোমার বিটা টু। এগুলো হলো তোমার বিটা টুর অ্যাক্টিভিটি। ঠিক আছে, তো এগুলা মানে ধরো কোনো জায়গায় যদি ব্রঙ্কো কনস্ট্রিকশন সমস্যা প্রডিউস হয়, তো এই ক্ষেত্রে কি আমরা নরএপিনেফ্রিন বা নরঅ্যাড্রিনালিন দিতে পারবো না? দিতে পারবো না, কারণ বিটা টুর কোনো অ্যাক্টিভিটি হইতেছে না। ঠিক আছে, তো দেখো আমরা আরেকটা কথা, আমরা যে নরএপিনেফ্রিন ইউজ করব না, এই নরএপিনেফ্রিনের মানে যে কনসেন্ট্রেশন, মানে নরএপিনেফ্রিন তো আমরা ইউজ করতেছি কি কোন রুট ইউজ করতেছি? অর্থাৎ তোমার আমরা আইভি রুট ইউজ করতেছি। হ্যাঁ, আইভি রুট ইউজ করতেছি, এবং এটার যে কনসেন্ট্রেশন অর্থাৎ ড্রাগ কনসেন্ট্রেশন, সেই ড্রাগ কনসেন্ট্রেশনটা হলো 1:1000। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে তোমার মানে কোন কনসেন্ট্রেশন আমরা ড্রাগটা ইউজ করতেছি, কোন কনসেন্ট্রেশন আমরা ড্রাগটা ইউজ করতেছি। হ্যাঁ, তোমার 1:1000 কনসেন্ট্রেশনের ড্রাগ আমরা ইউজ করতেছি, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। কারণ এই কনসেন্ট্রেশনের এদিক সেদিক হলে মনে করো সমস্যা হইতে পারে এবং ড্রাগের অ্যাকশনও চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, এই কনসেন্ট্রেশন এদিক সেদিক তো মানে 1:1000, তো এটার মিনিং কি 1:1000? তো আলটিমেটলি এটা বোঝাইতেছে যে তোমার 1000 মিলি সলিউশনে 1 গ্রাম ড্রাগ আছে। অর্থাৎ মানে একটা ড্রাগটাকে ডাইলিউট করতে হবে, অর্থাৎ ড্রাগকে ডাইলিউট করতে হবে। তো এই ক্ষেত্রে মনে করো যে 1000 মিলিলিটার সলিউশনে 1 গ্রাম ড্রাগ আছে। কি 1000 মিলিলিটার সলিউশনে 1 গ্রাম, অর্থাৎ এটা ড্রাগ ইন্ডিকেট করতেছে আর এটা সলিউশন। এখন সলিউশন বলতে নর্মাল স্যালাইন হইতে পারে। ঠিক আছে, তো দেখো অর্থাৎ 1 পার্ট অ্যাড্রেনালিন ডিজলভ 1000 পার্ট সলিউশন, অর্থাৎ অ্যাড্রেনালিনের একটা অংশ 1000 পার্ট সলিউশনের মধ্যে করে ডিজলভ আছে। তো 1 পার্ট মানে কি? 1 পার্ট মানে বুঝাইতেছে হলো 1 গ্রাম। 1 গ্রাম অ্যাড্রেনালিন 1000 মিলিলিটার, অর্থাৎ এখানে পার্ট মানে হলো তোমার 1000 মিলিলিটার সলিউশনে তোমার ডিজলভ আছে। ঠিক আছে, এখন আমরা 1 গ্রামকে কি লিখতে পারি? 1 গ্রামকে 1000 মিলিগ্রাম অর্থাৎ এমজি 1000 মিলিগ্রাম লিখতে পারি। 1000 মিলিগ্রাম অ্যাড্রেনালিন 1000 ml সলিউশনে ডিজলভ আছে। তো এটা কাটলে তোমার কি আছে? 1 মিলিগ্রাম, ওয়ান মিলিগ্রাম 1 মিলিলিটার সলিউশনে তোমার ডিজলভ আছে, অর্থাৎ তোমার 1:1000। এটা মানেই হলো তোমার 1 মিলিগ্রাম পার ml। হুম, 1 মিলিগ্রাম পার ml এবং 1:1000, অর্থাৎ এই রেশিওটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই রেশিওটা মনে রাখতে হবে। অর্থাৎ নরএপিনেফ্রিনের ক্ষেত্রে আমরা ড্রাগ কনসেন্ট্রেশন রাখবো হলো 1:1000 রেশিওটা। ঠিক আছে, তো এই ড্রাগ আমরা ইউজ করছি কোথায়? অর্থাৎ এই ইমার্জেন্সি, আমরা তো বলছি মানে ইমার্জেন্সি, অর্থাৎ তোমার এই ড্রাগটা আমরা ইউজ করতেছি হলো তোমার শক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। দেখো তোমার আমরা কার্ডিওজেনিক শকে এটা ইউজ করতেছি। তো কার্ডিওজেনিক শকে কি করতেছে? তোমার পেশেন্ট মনে করে যে তোমার অ্যাকিউট রেনাল ফেলার সাথে তোমার হাইপারটেনশন প্রডিউস করতেছে।
মানে কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে, ঠিক আছে। মানে এই জায়গায় তোমার শক মানে কখন তোমার প্রডিউস হইতেছে, ঠিক আছে। তো দেখো আহ তোমার শক যখন মনে করো যে প্রডিউস হতেছে, অর্থাৎ তোমার হার্ট ফেল করতেছে, হার্ট ফেল করলে তোমার ব্লাড পাম্প কম হইতেছে, তখন তোমার বিপি ডাউন হয়ে যেতেছে, তখন অর্গানে তোমার সাপ্লাই কমে যেতেছে, এটা তো তোমার শক, তাই না, অর্গান সাপ্লাই কমে যেতেছে। তো এই ক্ষেত্রে তো তোমার তাই দেখো মানে তোমার হার্ট ফেলিয়ার হইতেছে এবং তোমার হাইপারটেনশন, সাথে তোমার হাইপারটেনশন অর্থাৎ লো বিপি হাইপারটেনশন প্রডিউস হইতেছে। তো এই ক্ষেত্রে আমরা নর এপিনেফ্রিন ড্রাগটা প্রেফার করি, অর্থাৎ শকের ক্ষেত্রে তোমার ড্রাগ অফ চয়েস হলো নর এপিনেফ্রিন। অর্থাৎ এক্ষেত্রে তোমার কি হইতেছে, নর এপিনেফ্রিন দিলে তোমার বিটা স্টিমুলেশন হইতেছে, এজন্য হার্ট কন্ট্রাক্ট করতেছে, এবং আলফা স্টিমুলেশনে তোমার ব্লাড প্রেশারটা বাইরে যাইতেছে। মানে কি আলটিমেটলি ব্লাড প্রেশারটা কিভাবে বাড়তেছে, আমরা কিন্তু পড়ছি যে হার্ট রেট বিটা স্টিমুলেশন তোমার ডাইরেক্ট দিতেছো, তুমি ডাইরেক্টলি তোমার হার্ট রেটটা আলটিমেটলি নরএপিনেফ্রিন প্রডিউসটা কি হার্ট রেট বাড়াইতেছে, এটা গ্রাফেও আমরা দেখছি। হ্যাঁ, গ্রাফেও এখানে কিন্তু আমরা দেখছি নেট এফেক্ট হার্ট রেট বাড়তেছে, ঠিক আছে। এবং আলফা স্টিমুলেশন অর্থাৎ ব্লাড প্রেশারটা কি করতেছে, বাড়াইতেছে, ওই যে তোমার কনস্ট্রিক্ট ভেসো আর্টেরিয়াল কনস্ট্রিক্ট করতেছে, টিপিআর বাড়তেছে, তো তোমার ব্লাড প্রেশারটাও বাড়তেছে, ঠিক আছে। সাথে দেখো তোমার যদি অ্যাকিউট হার্ট ফেলিওর আছে, কিন্তু মনে করে যে কোনো হাইপারটেনশন নাই, অর্থাৎ এই যে হাইপারটেনশন থাকে না, অনেক সময় আছে যে জাস্ট তোমার মনে করে যে অ্যাকিউট হার্ট ফেলিওর আছে, মনে করে যে মানে ডিজি আপনি বা পালমোনারি ইডিমা জাস্ট সমস্যাটা নিয়ে আসে। এই ক্ষেত্রে মনে করে যে তোমার অ্যাকিউট হার্ট ফেলিওর আছে, বাট বিপি নর্মাল থাকে, ঠিক আছে, বিপিটা নর্মাল থাকে, কি বলছি, বিপি কোনো হাইপারটেনশন নেই, বিপিটা নর্মাল আছে। এই ক্ষেত্রে আমরা ড্রাগ অফ চয়েস হলো তোমার ডো ভিটামিন। এক্ষেত্রে ড্রাগ অফ চয়েস কি, ডো ভিটামিন। এক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হলো তোমার ডো ভিটামিন, কি ডো ভিটামিন, ঠিক আছে। যদি হাইপারটেনশন থাকছে তাহলে তো আমরা হ্যাঁ শখের ক্ষেত্রে আমরা ড্রাগ অফ চয়েস হিসেবে তোমার নরএপিনেফ্রিন, কিন্তু যদি জাস্ট অনলি অ্যাকিউট হার্ট ফেলিয়ার থাকতেছে, তো এই ক্ষেত্রে আমরা ডো ভিটামিন ইউজ করতেছি, কি ইউজ করতেছি, ডো ভিটামিন ইউজ করতেছি, ঠিক আছে। দেন তোমার নিউরোজেনিক শকের ক্ষেত্রে তোমার সেম তোমার ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, হার্ট রেট কমে যেতেছে, ব্র্যাডিকার্ডিয়া এবং তোমার হাইপারটেনশন প্রডিউস করতেছে নিউরোজেনিক শকের ক্ষেত্রে। এক্ষেত্রেও তো তোমার এই নরএপিনেফ্রিন হলো তোমার ড্রাগ অফ চয়েস, কারণ তোমার বিটা ওয়ান স্টিমুলেশনের কারণে হার্ট রেট বাড়তেছে এবং আলফা ওয়ান স্টিমুলেশনের কারণে ব্লাড প্রেশার বাড়তেছে, কি হচ্ছে, ব্লাড প্রেশারটা বাড়তেছে। দেন তোমার সেপটিক শকের ক্ষেত্রেও মনে করে যে আমরা ড্রাগ অফ চয়েস দিয়ে থাকি কি, নরএপিনেফ্রিন। সেপটিক শক জিনিসটা কি, যখন মনে করে যে তোমার গ্রাম নেগেটিভ বা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কারণে যে শকটা মনে করে যে হইতেছে, অর্থাৎ থ্রেটেনিং হাইপোটেনশন এবং মাল্টি অর্গান ডিসফাংশন হইতেছে, এটাকে বলতেছে তোমার সেপটিক শক। এত ডিটেলসে না জানো চলবে, তুমি জাস্ট মনে রাখো যে তোমার সেপটিক শকের ক্ষেত্রে আমরা ড্রাগ অফ চয়েস কি আসতেছে, ড্রাগ অফ চয়েস আসতেছে তোমার নরএপিনেফ্রিন, কি আসতেছে তোমার ড্রাগ অফ চয়েস কি আসতেছে, নরএপিনেফ্রিন, ঠিক আছে, সেপটিক শকের ক্ষেত্রে। আর মানে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আমাদের কিন্তু অলওয়েজ কনসেন্ট্রেশনটা মনে রাখতে হবে, কত 1:1000, এই কনসেন্ট্রেশন কিন্তু 1:1000, এই কনসেন্ট্রেশনে আমরা নরএপিনেফ্রিনটা আইভি রুটে দিব, কি আইভি রুটে দিব, ঠিক আছে, আমরা কি দিব, আইভি রুটে দিব। আরেকটা হলো আমাদের আরেকটা শক আছে, সেটা হলো তোমার অ্যানাফাইলেকটিক শক। এই অ্যানাফাইলেকটিক শকে আমরা নরএপিনেফ্রিন কিন্তু নরএপিনেফ্রিন বা নরঅ্যাড্রিনালিন আমরা ইউজ করতে পারবো না, কারণ অ্যানাফাইলেকটিক শকে কি হইতেছে, তোমার বঙ্কো কনস্ট্রিকশন, অর্থাৎ একটা ক্লিনিক্যাল ফিচার হলো বঙ্কো কনস্ট্রিকশন হইতেছে। বঙ্কো কনস্ট্রিকশনের ক্ষেত্রে আমার বঙ্কো ডাইলেট করা দরকার, এই জায়গায় দরকার বিটা টু অ্যাক্টিভিটি, এই বিটা টু অ্যাক্টিভিটি নরএপিনেফ্রিনের কাছে নেই, তো এটা আমরা দিতে পারবো না, সে অ্যানাফাইলেকটিকের শকে আমরা এটা দিতে পারবো না, ঠিক আছে। তো আমরা অ্যানাফাইলেকটিক শকে কি ইউজ করবো, আমরা অ্যানাফাইলেকটিক শকে ইউজ করবো হলো তোমার এপিনেফ্রিন ইউজ করবো, কি ইউজ করবো, আমরা অ্যানাফাইলেকটিক শকে এপিনেফ্রিন ইউজ করবো, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মানে দেখবা আর কি, যে নরএপিনেফ্রিন আমরা মূলত শকের ক্ষেত্রে ইউজ করতেছি, অর্থাৎ কার্ডিওজেনিক শক, নিউরোজেনিক শক, সেপটিক শক, এসব শকের ক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস হলো নরএপিনেফ্রিন। যদি শুধুমাত্র হার্ট ফেলিওর থাকে কিন্তু মনে করো যে কোনো হাইপারটেনশন নাই, এক্ষেত্রে আমরা ড্রাগ অফ চয়েস হলো তোমার ডো ভিটামিন, কি এক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হলো তোমার ডো ভিটামিন, ঠিক আছে। তো নরএপিনেফ্রিন এই ইউজেস গুলো দেখবা, ঠিক আছে। তো এখন আসো হলো তোমার এপিনেফ্রিন ড্রাগের ক্ষেত্রে আসো। তো এপিনেফ্রিন ড্রাগের ক্ষেত্রে মানে বারবার আমি একটা জিনিস বলতেছি, সেটা হলো তোমার কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট, 1:1000, 1:10,000, অর্থাৎ কনসেন্ট্রেশন, কারণ কনসেন্ট্রেশন এদিক সেদিক হয়ে সমস্যা আছে, অনেক সমস্যা আছে, বুঝছো। তো 1:1000 নর্মালি যে এপিনেফ্রিন, ঠিক আছে, নর্মালি এপিনেফ্রিন কিন্তু আমরা আইভি রুট ইউজ করি না, ডাইরেক্ট আইভি রুট আমরা এপিনেফ্রিন কখনো ইউজ করি না, ঠিক আছে, জাস্ট কার্ডিয়াক অ্যারেস্ট বাদে, কার্ডিয়াক অ্যারেস্টেই মনে করো যে এপিনেফ্রিনটা আইভি রুট ইউজ করলে মোটামুটি একটা ইফেক্টিভ পাওয়া যায়, বাট বাকি ক্ষেত্রে আইভি রুট ইউজ করলে কিন্তু এটা হাইলি অ্যারিথমোজেনিক, অর্থাৎ তোমার আর
অ্যারিথমিয়া প্রডিউস করবে, অ্যারিথমিয়া প্রডিউস করলে কিন্তু কমপ্লিকেশন হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটা ডাইরেক্টলি আইভি রুট ইউজ করি না। যখন মনে করো যে এখন মানে এপিনেফ্রিনটাকে আমি তোমার কনসেন্ট্রেশনটা দেখাইতেছি, ঠিক আছে। অর্থাৎ সে তোমার 1:1000 কনসেন্ট্রেশন, অর্থাৎ 1:1000 কনসেন্ট্রেশন ইউজ করতে হবে। অর্থাৎ ইন্ট্রামাসকুলার, সাবকিউটেনিয়াস এবং এন্ডোট্রাকিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আমাদেরকে 1:1000 কনসেন্ট্রেশনের ড্রাগ ইউজ করতে হবে, বুঝতে পারছো? দেন যদি মনে করো যে হ্যাঁ, দেন হলো তোমার আইভি রুটেও আমার বলতেছি মানে কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে আমরা এটাকে আইভি রুট ইউজ করে থাকি। তো ওই ক্ষেত্রে কনসেন্ট্রেশনটাকে আরো ডিলিউট করে নিতে হবে, অর্থাৎ 1:, তখন 10,000, কত 1:10,000 করে নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ ড্রাগটাকে আরো ডিলিউট করে নিতে হবে। তখন মনে করো যে 0.1 mg/ml আমরা ইউজ করতেছি, অর্থাৎ ওয়ান কনসেন্ট্রেশন কত থাকতেছে 1:10,000 ফর আইভি রুট অ্যান্ড ইন্ট্রাঅসিয়াস রুট, ঠিক আছে। ইন্ট্রাঅসিয়াস রুট আমরা ইউজ করতেছি। ইন্ট্রামাসকুলার সাবকিউটেনিয়াস এন্ডোট্রাকিয়াল রুট ইউজ করতেছে হলো 1:1000, আর আইভি রুট ইন্ট্রাঅসিয়াস রুট আমরা ইউজ করতেছি হলো 1:10,000। এবং আর হলো তোমার ইন্ট্রাঅসিয়াস আমরা ইউজ করি হলো তোমার টিবিয়া বোন, ঠিক আছে। টিবিয়া বোনের ক্ষেত্রে, ইন্ট্রাঅসিয়াসের ক্ষেত্রে আলাদা নিডেল আছে, হ্যাঁ, ইন্ট্রাঅসিয়াসের ক্ষেত্রে আলাদা নিডেল আছে মানে টিবিয়াতে ইনজেক্ট করার জন্য। তো মোটামুটি মানে আমি জাস্ট মানে ড্রাগের কনসেন্ট্রেশনটা দেখালাম যে এই কনসেন্ট্রেশনটা আমরা ইউজ করব কত 1:1000 ইউজ করতেছি আমরা ইন্ট্রামাসকুলার সাবকিউটেনিয়াস, এবং 10,000 ইউজ করতেছি আমরা তোমার আইভি এবং ইন্ট্রাঅসিয়াসের ক্ষেত্রে। এখন দেখো এপিনেফ্রিনের ইউজটা, এপিনেফ্রিন কিন্তু নর্মালি সব জায়গায় এরকম ভাবে ইউজ করা যায়। এর কিছু ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ যখন তোমার বডিতে তোমার অ্যানাফাইল্যাক্সিস অর্থাৎ অ্যানাফাইল্যাক্সিস বা অ্যানাফাইল্যাকটিক শক যখন প্রডিউস হচ্ছে, তখন আমরা এপিনেফ্রিন ড্রাগ অফ চয়েস তখন কি অ্যানাফাইল্যাক্সিস বা অ্যানাফাইল্যাকটিক যে শকটা আছে সেখানে তোমার ড্রাগ অফ চয়েস হলো তোমার এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন, ঠিক আছে। তো আমাদের অ্যানাফাইল্যাকটিক বা অ্যানাফাইল্যাক্সিস এর ক্ষেত্রে আমাদের তোমার ড্রাগ অফ চয়েস হলো তোমার এপিনেফ্রিন। এক্ষেত্রে আমরা কোন কনসেন্ট্রেশন ইউজ করতেছি, তোমার 1:1000 কনসেন্ট্রেশন ইউজ করতেছি ভায়া ইন্ট্রামাসকুলার। আমরা কিন্তু আইভি রুটে দিচ্ছি না, ইন্ট্রামাসকুলার রুটে দিচ্ছি, ঠিক আছে, নট আইভি। মনে করেছি ইন্ট্রামাসকুলার, নর্মালি এটা দেওয়া হয় থায়ে ল্যাটারাল স্পেক্টে, বুঝছো, থায়ে ল্যাটারাল স্পেক্টে এটা দেওয়া হয়। তো দেখো এখন আমি জাস্ট একটু মানে বুঝাইতে চাইতেছি যে তোমার অ্যানাফাইল্যাক্সিস বা অ্যানাফাইল্যাকটিক শক জিনিসটা কি। মানে এটা একটু মানে হালকা করে আমি বোঝাবো যে অ্যানাফাইল্যাকটিক শক জিনিসটা কি। অ্যানাফাইল্যাকটিক শক মূলত মনে করো যে একটা হলো বলতে গেলে তোমার ইমিডিয়েট টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হবে তোমার বডিতে। তো এর ক্লিনিক্যাল ফিচার গুলা কি, খুবই ইম্পর্টেন্ট, বুঝছো। ব্রঙ্কো কনস্ট্রিকশন হইতেছে, কি হইতেছে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হইতেছে, দেন শক অর্থাৎ শক প্রডিউস করতেছে এবং বিপি লো হয়ে যেতেছে, ইচিং হইতেছে অর্থাৎ তোমার চুলকানি হবে, বডি বিভিন্ন জায়গায় তোমার চুলকানি হইতেছে, এবং অ্যানজিওডিমা মানে তোমার হাতে পায়ে দেন চোখে মুখে জায়গায় তোমার ইডিমা প্রডিউস করতেছে। এগুলো তোমার বলতে গেলে ক্লিনিক্যাল ফিচার। এর মধ্যে তোমার যে তোমার ব্রঙ্কো কনস্ট্রিকশনটা যে হইতেছে, অর্থাৎ ব্রঙ্কো কনস্ট্রিকশনটা যে হইতেছে এবং শক প্রডিউস মানে বিপি লো হইতেছে, এই দুটো একটু বেশি ইম্পর্টেন্ট মানে তোমার ড্রাগ অফ চয়েস মানে ড্রাগ চয়েস করার ক্ষেত্রে। কারণ ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে দেখি তো আমরা নর অ্যাড্রিনালিন বাদ দিয়ে আমরা অ্যাড্রিনালিন ড্রাগ দিচ্ছি বিটা অ্যাকশনের কারণে, তাই না? তো এখন বডিতে টাইপ 1 হাইপার সেন্সিটিভ রিয়াকশন মানে কখন হইতেছে বা মানে কেনই বা এটা হইতেছে, না প্রশ্ন আছে না, এটা কেনই বা হইতেছে। তো হইতে পারে না মানে কারো ধরো বডিতে মানে ফুড অ্যালার্জি বা কারো তোমার ড্রাগ অ্যালার্জি থাকতেই পারে, বা অনেক সময় মনে করো যে ইনসেক্ট, বিভিন্ন ধরনের ইনসেক্ট আছে, ইনসেক্ট তোমার স্টিং করলো মানে কি হুল যে থাকে, হুল ফুটে তোমার যে ভেনমটা আছে, ভেনমটা বডিতে আর কি ইনজেক্ট করে দিল, এরকম অনেক সময় হয় না। তো ওই ক্ষেত্রে কি হইতেছে, ধরো বাই চান্স মানে ধরো তোমার ফুড অ্যালার্জেন তোমার বডিতে মানে ফুড অ্যালার্জেন মনে করো যে তোমার বডিতে প্রবেশ করলো, এখন তোমার এই ফুডের প্রতি মনে করো যে অ্যালার্জি আছে, ঠিক আছে। অ্যালার্জি থাকলে কি তোমার বডিতে এটাকে ডেঞ্জার হিসেবে নেবে, বলবে মানে অ্যালার্জি আছে, তো বডির অবশ্যই এটা মানে বডিতে পার্সোনাল মেকানিজম, নিজস্ব মেকানিজম, এটা ডেঞ্জার হিসেবে মানে নির্দেশ মানে ডেঞ্জার হিসেবে এটাকে আইডেন্টিফাই করবে। তখন ডেঞ্জার হিসেবে এটাকে আইডেন্টিফাই করবে, তখন তোমার বডিতে আইজিই ইমিউনোগ্লোবিন ই অ্যান্টিবডিটা প্রডিউস হবে, ঠিক আছে। এটা প্রডিউস করবে কে, তোমার বি লিম্ফোসাইট এই ইমিউনোগ্লোবিন ই প্রডিউস করবে, ঠিক আছে। তো এই ইমিউনোগ্লোবিন ইটা তোমার বেসোফিল দেন মাস্ট সেল আছে না, এখানে আউটার সারফেসে এটা বাইন্ড করবে, কি করবে, আউটার সারফেসে এটা বাইন্ড করবে, আউটার সারফেসে বাইন্ড করবে, এটাকে বলা হয় সেন্সিটাইজেশন, মানে সেন্সিটাইজেশন করলো। অর্থাৎ শুরুতে ধরো বাই চান্স প্রথমবার তুমি তোমার ফুড অ্যালার্জেন খাইলে, ফুড অ্যালার্জি তোমার বাই চান্স তোমার জানাও ছিল না,
হয়তোবা শুরুতে ধরো তোমার এটা বডিতে এটা মনে করো যে সিনথেসাইজ করলো, তোমার আগে তো আইজিই প্রডিউস হলো, শুরুতে হয়তো তোমার কোনো সমস্যা হলো না বা হালকা কোনো মনে করো যে ইন্ডিকেশন জাস্ট দেখা দিল, বাট যখন তুমি সেকেন্ড টাইম এই সেম ফুড ধরো তুমি আবার খাইলা, তোমার তখন তোমার বডিতে যে আইজিই আগে থেকে প্রডিউস হয়ে আছে, বেসোফিল মাস্ট সেলের মধ্যে আছে না, ওটা যে আউটার সার্ফেসের মধ্যে আছে, তো ওই আউটার সার্ফেসে এরা সাথে সাথে তোমার রিয়াকশন শুরু হয়ে যাবে, অর্থাৎ এই ফুড অ্যালার্জেন মানে সেকেন্ড বার তোমার বডিতে ইনপুট হওয়ার কারণে আইজিই অ্যান্টিবডিটা স্টিমুলেট হয়ে যাবে এবং মাস্ট সেলের বেসিবল থেকে তোমার হিস্টামিন, দেন 5 হাইড্রোক্সিট্রিপ্টোফ্যান, দেন প্রোস্টাগ্ল্যান্ডিন, প্লাটিলেট অ্যাক্টিভেশন এগুলা রিলিজ করবে, প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর এগুলা রিলিজ করবে, এগুলা রিলিজ করলে তোমার বডিতে কি প্রডিউস হইতেছে, তোমার ব্লাড ভেসেল গুলো ডাইলেট হয়ে যাইতেছে এবং ব্লাড প্রেশার ফল করতেছে, দেন তোমার ক্যাপিলারি থেকে ফ্লুইড লিক হয়ে ডিমা প্রডিউস করতেছে এবং তোমার ব্রঙ্কো কনস্ট্রিকশন হইতেছে এবং তোমার শ্বাসকষ্টটা হইতেছে, ঠিক আছে। তো এগুলার ক্লিনিক্যাল ফিচার প্রডিউস হইতেছে। তো এই ক্ষেত্রে তোমার ড্রাগ অফ চয়েস হলো অ্যাড্রিনালিন। অ্যানাফাইল্যাকটিকের ক্ষেত্রে তোমার ড্রাগ অফ চয়েস কি অ্যাড্রিনালিন। কেন অ্যাড্রিনালিন আমরা ইউজ করতেছি, মানে এটা জাস্ট তোমার অ্যানাফাইল্যাক্সিস জিনিসটাকে এটা হালকা একটু করে আমি দেখলাম, মানে আমি যতটুকু জানি ততটুকু আগে তোমাকে আমি প্রোভাইড করলাম, ঠিক আছে। ফার্মাকোলজি পড়ার জন্য এতটুকু বললেই চলবে এবং এগুলা ডিটেলস তুমি পরবর্তী অর্থাৎ ফোর্থ ইয়ারে তোমরা জানতে পারবা, ঠিক আছে। তো আপাতত দেখো, মানে যখন মনে করে যে অ্যানাফাইলেকটিক যখন হইতেছে, তো তখন আমাদের ড্রাগ অফ চয়েস হিসেবে আসতেছে অ্যানাফাইলেকটিক, মানে শকের ক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস হিসেবে তখন আসতেছে হলো তোমার এপিনেফ্রিন। এপিনেফ্রিনকে ড্রাগ অফ চয়েস করার কারণ এটার বিটা টু অ্যাক্টিভিটি। আমরা জানি যে বিটা টু অ্যাক্টিভিটি তোমার ব্রঙ্কো ডাইলেশন করতেছে, একটা বলছিলাম যে মূল ক্লিনিক্যাল ফিচারটা একটু মনে রাখবা যে তোমার অ্যানাফাইলেক্সিস তোমার ব্রঙ্কো কনস্ট্রিকশন হইতেছে, হ্যাঁ ব্রঙ্কো কনস্ট্রিকশন হইতেছে, যখন বিটা টু অ্যাক্টিভিটির কারণে ডাইলেট হইতেছে তখন তো মনে শ্বাসকষ্ট থেকে মুক্তি হইতেছে, তো এই কারণে মূলত এটাকে ড্রাগ অফ চয়েস হিসেবে ইউজ করা হইতেছে, ঠিক আছে। এখন এটা আমি তো রুট প্রেফার করলাম, তো মনে করো যে ইন্টারমাসকুলার রুট প্রেফার করলাম। এখন বাই চান্স ধরো তোমার তুমি ড্রাগ দিলা, অ্যাড্রিনালিন ড্রাগ দিলা, ঠিক আছে, বাট মনে করো যে না, মানে কোনো এফেক্ট প্রডিউস করতেছে না, অর্থাৎ বিপিও বাড়তেছে না, মানে বিপি বাড়তেছে না তোমার, মানে কোনো এফেক্ট প্রডিউসই করতেছে না। যখন এফেক্ট যখন প্রডিউস করতেছে না, তখন মনে করে যে যদি না হয় তখন আমরা আবার রিপিট দিব কতক্ষণ, মনে করো যে 10 মিনিটের মধ্যে, কারণ শকের মধ্যে আছে, কিন্তু অ্যানাফাইলেকটিক শকের মধ্যে আছে। তো মনে করো ফার্স্টে তুমি দিলা, ফার্স্টে দিলে তোমার ধরো কোনো প্রডিউস মানে কোনো এফেক্টই প্রডিউস হইতেছে না, দেন এটাকে আমরা আবার মনে করো যে রিপিট করব, ঠিক আছে। দেন রিপিট করলা, ঠিক আছে, রিপিট করার পরও মনে করো যে কোনো প্রডিউস হইতো, অর্থাৎ দুইবার ফেল করার পরেও মনে করো যে কোনো কোনো মানে অ্যাকশন মানে শক থেকে মনে করো যে ফিরে আসতেছে না বা ব্লাড প্রেশার লেভেলই বাড়তেছে না, দেন মনে করো যে আমরা তখন মনে করি যে আইভিটা ইউজ করতে পারি, তখন আমরা মনে করি যে আইভিটা ইউজ করতে পারি, তার আগে কিন্তু আইভি ইউজ করবো না। আর আইভি ইউজ করলে অবশ্যই কনসেন্ট্রেশনটা 1:10,000 রেশিও দিয়ে রাখতে হবে, কিন্তু 1:10,000 রেশিও দিয়ে রাখতে হবে, কারণ অ্যাড্রিনালিন আইভি মানে অ্যাড্রিনালিন কিন্তু হাইলি অ্যারিথমোজেনিক, অ্যারিথমিয়া প্রডিউস করতে পারে, এজন্য নর্মালি এটা আইভি ইউজ করা হয় না। তো এই ক্ষেত্রে মনে করি যে রিপিট দুইবার দেওয়ার পরেও যদি মনে করো যে কোনো অ্যাকশন মানে কোনো মানে ওই শক থেকে মানে শকটা মনে করো যে ঠিক হইতেছে না, তো আলটিমেটলি মনে করো যে পেশেন্টের অবস্থা এমনিতেই খারাপ হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে মনে করো যে আমরা আইভি ইউজ করতে পারি, তবে কনসেন্ট্রেশন মাস্ট বি মনে রাখবা 1:10,000 কনসেন্ট্রেশন, 1:10,000 কনসেন্ট্রেশন, এটা যেন মনে থাকে, ঠিক আছে। দেন এটা ড্রাগ অফ চয়েস বলতে তোমার অ্যাকশন কি প্রডিউস করতেছে, মানে যেন আমি বারবার বলতেছি, অর্থাৎ বিটা টু অ্যাক্টিভিটির কারণে ব্রঙ্কো ডাইলেশন ঘটতেছে এবং এবং সাথে ব্রঙ্কো ডাইলেশনও করতেছে এবং সাথেও তোমার ইনহিবিশন অফ হিস্টামিন, অর্থাৎ আমরা যে বললাম মানে প্যাথোফিজিওলজিতে দেখলাম যে হিস্টামিন রিলিজ হইতেছে বা আদার্স তোমার যে 5-HT দেন তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলা মানে রিলিজটাকেও আর কি ইনহিবিট করতেছে, ঠিক আছে, তোমার এই তোমার অ্যাড্রিনালিন ড্রাগ ইউজ করার কারণে, ঠিক আছে। এই জন্য তোমার অ্যানাফাইলেকটিক বা অ্যানাফাইলেক্সিস শকের ক্ষেত্রে আমরা অ্যাড্রিনালিন ড্রাগটা ইউজ করে থাকি। দেন তোমার ব্রিটাল অ্যাজমা, অর্থাৎ এটা একটা রেয়ার টাইপের অ্যাজমা, এই অ্যাজমাতেও মনে করে যে আমরা আমাদের ড্রাগ অফ চয়েস কি 0.5 ml 1:1 1:1000 তোমার ইন্টারমাসকুলার বা সাবকিউটেনিয়াস তোমার এই এপিনেফ্রিন ড্রাগটা ইউজ করে থাকি, ঠিক আছে। রেশিওটা কিন্তু অবশ্যই মনে রাখবো 1:1000, 0.5 ml 1:1000, এখানে তোমার এই সেম বঙ্ক ডাইলেশন হইতেছে, ঠিক আছে। দেন হলো তোমার দেন দেখো তোমার হলো কার্ডিয়াক অ্যারেস্ট। এই কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে আমরা
এই অ্যাপিনেফ্রিন ড্রাগ অফ চয়েস, ঠিক আছে, কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে। এখন জিনিসটা দেখো, আমরা মানে কার্ডিয়াক কার্ডিয়াকের মনে করো যে তো বিভিন্ন ধরনের তোমার সিচুয়েশন আছে, এইগুলো জাস্ট একবার দেখি। যেমন ধরো প্রথমে দেখো তোমার কার্ডিয়াক অ্যারেস্ট আছে, হার্ট অ্যাটাক আছে, দেন হার্ট ফেইলার আছে, দেন হার্ট ব্লক আছে। হ্যাঁ, তো হার্ট ব্লক মানে কি? হার্ট ব্লক মানে কি? কন্ডাকশন ব্লক, অর্থাৎ তোমার এসি নোড এবি নোডাল যে কন্ডাকশন আছে সেই কন্ডাকশনটা ব্লক হয়ে যেতেছে, এটাকে বলতেছে হার্ট ব্লক। হার্ট ফেইলার মানে কি? হার্ট ইজ নট পাম্পিং, হার্ট ঠিক মতন পাম্প করতে পারতেছে না, এটাকে বলতেছে তোমার হার্ট ফেইলার। দেন হার্ট অ্যাটাক মানে কি? হার্ট অ্যাটাক মানে কি? তোমার মাইকার্ডিয়াল ইনফেকশন কারণে, অর্থাৎ তোমার হার্টে তোমার হার্টের ব্লাড সাপ্লাই তোমার স্টপ হয়ে গেছে, স্টপেজ অফ ব্লাড সাপ্লাই অফ হার্টের ব্লাড সাপ্লাই তোমার স্টপেজ হয়ে যায়, অর্থাৎ মাইকার্ডিয়াল ইনফেকশন করতেছে, এখানে বলতেছে তোমার হার্ট অ্যাটাক। আর কার্ডিয়াক অ্যারেস্ট মানে কি? নো ব্রেড বিট, হার্টের কোনো বিট হইতেছে না, হার্টের জন্য বিট হইতেছে না, ওটাকে বলতেছে তোমার কার্ডিয়াক অ্যারেস্ট, অর্থাৎ নো বিটিং অফ হার্ট, অর্থাৎ হার্টের যখন কোনো বিট হইতেছে না তখন ওটাকে কি বলতেছে? কার্ডিয়াক অ্যারেস্ট। তো এই কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে মূলত তোমার কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে তোমার মানে মানে কি মানে পেশেন্টের অবস্থা কি হচ্ছে, অর্থাৎ নো ব্লাড সাপ্লাই ইন ব্রেন, অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্ট মানে হার্ট বিটই করতে পারতেছে না, হার্ট বিট না করতে পারলে তো ব্লাড সাপ্লাই ব্রেনে যাবেই না, অর্থাৎ পেশেন্ট আনকনসিয়াস হয়ে যাইতেছে। দেন কোনো রেসপন্স, অর্থাৎ তোমার কোনো রেসপন্স না, আনকনসিয়াস অবশ্যই কোনো রেসপন্স থাকবে না। দেন বিপি বা হার্ট রেট তো এটা এলা তুমি মনে করো চেক, মানে এগুলা তুমি পাবা না, বিপি পাবে না, হার্ট রেট, হার্ট পাম্পই করতে পারতে, হার্ট রেটই আসতেছে না, তো ওই ক্ষেত্রে তুমি কিভাবে বিপি পাবে? এগুলো কোনোভাবে পাওয়া যাবে না। তো এই ক্ষেত্রে কি করতে হয়? এক্ষেত্রে প্রথমত দিতে হয়, মানে কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে প্রথমে তোমাকে কি দিতে হবে? প্রথমত তোমার সিপিআর, অর্থাৎ তোমার কার্ডিয়াক পালমোনারি রিসাসকিনেশন, অর্থাৎ সিপিআরটা দিতে হয়। তো সিপিআর এর তোমার প্রসেসটা কি? সিপিআর দিতে হয় এবং সিপিআর এর সাথে তোমার অ্যাড্রিনালিন ড্রাগ অফ চয়েস, অর্থাৎ অ্যাড্রিনালিন ড্রাগটাও দেওয়া হয়। তো সিপিআর দিলে তোমার কি হইতেছে? তোমার চেস্ট কম্প্রেস, অর্থাৎ তো চেস্ট কম্প্রেস দেয়া দেখছোই, মানে সিপিআর এর মেকানিজম তো অবশ্যই দেখছো, যে তোমার মানে পাম্প করার যে প্রসেসটা অবশ্যই দেখছো, পাম্প করার যে তোমার প্রসেসটা, মানে এইভাবে যে পাম্প করতেছে, তো ওই প্রসেসটা তো অবশ্যই দেখছো। তো ওইটাই আর কি, এক্ষেত্রে কিন্তু অবশ্যই এলবো কিন্তু অবশ্যই স্ট্রেট থাকে, এবং কোনোভাবে এলবো কিন্তু মানে ভাঁজ হওয়া মানে স্ট্রেট থাকবে। তো সিপিআর ওই প্রসেসটা আর কি, চেস্ট কম্প্রেস করতেছে, অর্থাৎ পার মিনিটে 100 বার চেস্ট কম্প্রেস করতে হইতেছে, মানে সিপিআর এর ক্ষেত্রে। দেন তোমার এয়ারওয়ে পটেন্সি, অর্থাৎ আহ, মানে আনকনসিয়াস হলে তোমার কি হয়? তোমার যে তোমার কি তোমার জিহ্বা মানে গ্লটিস, এই গ্লটিসটা তোমার অফ হয়ে যায়, গ্লটাইটিসটা অফ, মানে এয়ারওয়েটা মানে পেটেন্ট করে দেয়, অর্থাৎ অফ হয়ে যায়, যার কারণে শ্বাস প্রশ্বাস ঠিক মতন ঢুকতে পারে না। তো ওই ক্ষেত্রে মানে এয়ারওয়ে পেটেন্সিটা দেখতে হবে, ওটা যদি অফ হয়ে যায় তো এটা আর কি মানে আর কি ঠিক করে দিতে হবে। দেন আছে তোমার ব্রিথিং, অর্থাৎ সিপিআর এর ব্রিথিং, অর্থাৎ ব্রিথিং এর অনেক প্রসেস আছে, তোমার রাবার যে ব্রিথিং আছে ওইগুলো দিতে পারো, বা মাউথ টু মাউথ ব্রিথিং আছে, তো এগুলা ব্রিথিং মনে করো যে সিপিআর এর ক্ষেত্রে এইগুলা কি করা হয়? চেস্ট কম্প্রেস, এয়ারওয়ে প্যাটার্নস এবং ব্রিথিং এগুলা করা হয়। তো এই এবং সাথে এই কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে সাথে সাথে আমরা কি ইউজ করতেছি? আমরা ইউজ করতেছি হলো তোমার অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিনটা ইউজ করলে তোমার কি হইতেছে?